বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে বুস্টার প্যাকেজের একটি বুস্টার ক্লাসে যুক্ত হয়েছি। খুব অল্প সময়ের মধ্যে আপনারা যুক্ত হয়ে নেবেন। সাউন্ড এবং আদার সেশনে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাবেন, আমি সেটা সলভ করে দিব। ওকে, অলরেডি অনেকেই যুক্ত হয়েছেন, অন্যরাও যুক্ত নিচ্ছেন। খুব দ্রুত যুক্ত নেবেন। আমরা আজকে বুস্টার প্যাকেজের প্রথম ক্লাসে যুক্ত হয়েছি। ক্লাসটা আপনাদের জন্য উন্মুক্ত। অলরেডি হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে, আপনারা দ্রুত যুক্ত হয়ে নেবেন। আমাদের আজকের ক্লাসে, আমাদের বুস্টার প্যাকেজে আমরা কিভাবে ক্লাস নেব সে সম্পর্কে একটা আইডিয়া পাবেন, এবং ফৌজদারি কার্যবিধি আপনাকে কিভাবে পড়তে হবে প্রিলির জন্য সে সম্পর্কে একটা আইডিয়া পাবেন ইনশাল্লাহ। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তারা দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা জানেন যে আজকে লাইভটা যারা শেয়ার করবেন তাদের মধ্যে থেকে 2 জন বিজয়ী আমাদের স্পেশাল যে বার কাউন্সিল হ্যান্ড নোট আছে সেই হ্যান্ড নোটটা পেয়ে যাবেন। এবং যে হ্যান্ড নোট থেকে আপনারা জানেন যে সর্বশেষ বার কাউন্সিল এক্সামে 76% কমন ছিল। ওকে, আপনারা যারা শেয়ার করবেন শেয়ার দিয়ে ডান লিখবেন। আমরা খুবই অল্প সময়ের মধ্যে আমাদের আজকের বুস্টার ক্লাসে যুক্ত হয়ে নিব, এবং আপনারা আজকের ক্লাস করার মাধ্যমে বুঝতে পারবেন যে আজকে আমাদের এই প্যাকেজটাকে কেন আমরা বুস্টার প্যাকেজ বলছি, এবং কেন আমরা আজকের ক্লাসটাকে বুস্টার ক্লাস বলছি। আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো পড়াবো তা থেকে অন্তত আপনি 5 থেকে 6টা, মানে ফার্স্ট আজকে যে এক্সপ্রেশন দিব সেখান থেকে 5 থেকে 6টা কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ। আর তাহলে দ্রুত যুক্ত হয়ে নেবেন। অলরেডি আপনারা অনেকেই শেয়ার দিচ্ছেন, যারা শেয়ার দিবেন তারা দয়া করে ডান লিখবেন, যাতে আমরা আপনাদেরকে আইডেন্টিফাই করতে পারি যে কারা শেয়ার দিচ্ছেন। ওকে, হ্যাঁ, আপনারা যারা অলরেডি যুক্ত হয়েছেন বা যুক্ত হয়ে নিয়েছেন তারা দয়া করে আমাদের আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন।
আবার বলবো, আপনারা জানেন যে আজকের ক্লাসটি শেয়ার করে আপনারা জিতে নিতে পারেন আমাদের যে স্পেশাল বার কাউন্সিল নোট আছে, সেই স্পেশাল নোটটা একদম ফ্রিতে পেয়ে যেতে পারেন বা ফ্রিতে পেয়ে যাবেন। সুতরাং আপনারা আজকের ক্লাসটি শেয়ার করে দিবেন। আমরা 2-1 মিনিটের মধ্যে চলে যাব আজকের ক্লাসে। আপনারা যারা অলরেডি যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানিয়ে ফেলবেন, সাউন্ড এবং আদার্স ইস্যু নিয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা জানাবেন। আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের যে সকল বন্ধু আছে তাদেরকে মেনশন দিয়ে দিবেন, যারা বার কাউন্সিল ফাইটার্স আছে। এবং আজকের ক্লাসটি আপনারা আইনের বিভিন্ন গ্রুপ এবং আপনার যে ফেসবুক ওয়াল আছে সেখানে শেয়ার করতে পারেন বা শেয়ার করবেন। শেয়ার করে যারা ডান লিখবেন তাদের মধ্য থেকে আমরা একজন বিজয়ীকে নোট দিব। আপনারা দুজন বিজয়ীকে, আজকের ক্লাসে আমরা দুজন বিজয়ীকে নোট দিয়ে দিব। তো আমরা ক্লাসে চলে যাচ্ছি খুব দ্রুত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে চলে যাই। হ্যাঁ, অলরেডি 51 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন, 51 জনের বেশি। হ্যাঁ, অন্যরাও যুক্ত হয়ে নেবেন। আপনারা কমেন্ট করেছেন যারা, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আজকের ক্লাসে। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। আচ্ছা, মনিরা লতা ডান, থ্যাংক ইউ। আসাদুজ্জামান, ওকে, থ্যাংক ইউ। তাহলে যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছেন, শেয়ার দিয়েছেন এবং যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা, হ্যাঁ থ্যাংক ইউ, আপনারা যারা যুক্ত হয়ে নিতে পারেন না এখনও, আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে মেনশন করার অনুরোধ রইল এবং আইনের যে সকল গ্রুপ আছে সেখানে দয়া করে শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আপনারা আজকের যারা শেয়ার দিবেন তাদের মধ্য থেকে আমরা দুজন বিজয়ীকে বেছে নেব 5 তারিখে, এবং আগের যে একটা ক্লাস ছিল তা থেকে 3 জন, মোট 5টা নোট ইনশাল্লাহ আমরা 5 তারিখে সিলেক্ট করে 6 তারিখে ইনশাল্লাহ পাঠিয়ে দেব। তাহলে আজকের ক্লাসটা আমরা যে বিষয় নিয়ে শুরু করছি সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি। তো ফৌজদারি কার্যবিধি আপনারা জানেন যে আমাদের এই ফৌজদারি কার্যবিধিটা অনেক বড় একটা সাবজেক্ট, এবং এখান থেকে আমাদের যে প্রিলি এক্সাম আছে সেই প্রিলি এক্সামে 20 নম্বরের কোশ্চেন আসে। তো আমাদের জানেন যে পাশ করার জন্য আমাদের প্রয়োজন 50, এই 50-এর মধ্যে 20 নম্বরটা কতটা ভাইটাল সেটা আপনারা অবশ্যই অনুধাবন করতে পারছেন। তো বলেছিলাম যে আজকের যে ক্লাসটা হবে, দেখেন এখানে লেখা আছে আজকে হচ্ছে প্রিলি বুস্টার ক্লাস। আমরা যে বুস্টার প্যাকেজ শুরু হচ্ছে সেই বুস্টার প্যাকেজের একটা ক্লাস। এখানে ফৌজদারি কার্যবিধি পড়াবে এবং নিচে একটা বিষয় লেখা আছে বিজয়ী আপনাকে হতেই হবে। তো এই কথাটা কেন লিখলাম যে আপনাকে বিজয়ী কেন হতে হবে? বিজয়ী হতে হবে কারণ হচ্ছে আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার নিজের জন্য। তো যারা বিজয়ী হতে চান, কেন লিখলাম যে বিজয়ী আপনাকে হতে হবে, এই ক্লাসটা কিভাবে আপনাকে বিজয়ের পথ দেখাবে সেটা সম্পর্কে ইনশাল্লাহ আপনার ক্লাসের শেষে একটা আইডিয়া পাবেন এবং জানতে পারবেন যে কিভাবে আপনাকে এই ক্লাসগুলো বা ক্লাসটা বিজয়ের পথ দেখায় এবং আপনাদের মতামত চাই আসলে এই ক্লাসটা বিজয়ের পথ দেখিয়েছে কিনা। তো যাই হোক, আমরা চলে যাই আজকের ক্লাসে। ফৌজদারি কার্যবিধি আমরা দেখেন, আমরা বলি যে আমরা যদি কোনো আইনকে মনে রাখতে চাই, আইনটাকে বাংলা রিডিং পাঠ করা খুব সহজ, কিন্তু আইনটাকে আয়ত্ত করা এটা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে আপনার দেখেন ফৌজদারি কার্যবিধির শুরুর দিকে বলা আছে আদালতের কথা,
আদালতের পাওয়ার ফাংশনের কথা। তারপরের দিকে হঠাৎ বলে আছে অ্যারেস্ট এবং গ্রেফতার কিভাবে করবেন এটার কথা। তারপর বলা আছে প্রসেস ইস্যুর কথা, সমন ওয়ারেন্টের কথা। হ্যাঁ, তাহলে দেখেন এটাকে কিন্তু ওভাবে সাজানো গোছানো নাই। তাহলে আপনাকে এটাকে নিজ দায়িত্বে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। কারণ যদি আপনি একটা জিনিসকে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে আপনার জন্য এটা আয়ত্ত করাটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই ফৌজদারি কার্যবিধিকে দেখি কিভাবে সাজাতে পারি, এবং এই ফৌজদারি কার্যবিধিতে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো, অর্থাৎ আজকের ক্লাস এবং সেকেন্ড ক্লাস, এখান থেকে মিনিমাম আপনি 5 থেকে 6টা প্রশ্ন আপনি পেয়ে যাবেন আপনাদের বার কাউন্সিল পরীক্ষায়, এবং আজকের ক্লাসে অন্তত 3টা প্রশ্ন আপনি বার কাউন্সিল প্রিলি পরীক্ষায় পেয়ে যাবেন। আজকের ক্লাসটা আমরা যেভাবে সাজিয়েছি সেটার একটু ব্রিফিং দিই। আমরা প্রথমে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধির আমরা কিভাবে সহজে আয়ত্তে আনতে পারি, অর্থাৎ টোটাল ফৌজদারি কার্যবিধিটাকে আপনি চাইলে খুব সহজে কিভাবে আয়ত্তে আনতে পারেন এটা আমরা দেখব প্রথমে। তারপর আমরা দেখব যে আজকে যে বললাম আজকের এবং সেকেন্ড ক্লাস, 2টা ক্লাস একটা পার্ট, এই পার্টে আপনি 6টার বেশি কোশ্চেন কমন পাবেন। তাহলে এখন কি আপনি সবগুলো পড়ে ফেলবেন না, আপনি কোন কোন বিষয়গুলো কিভাবে পড়বেন এটা আপনাদেরকে শেখানো হবে। আর লাস্টে আপনাদের মন্তব্যটা জানতে চাওয়া হবে। অলরেডি 75 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা শেয়ার দিয়ে ডান লিখবেন, আপনারা নোট জিতে নিতে পারবেন। আর আপনাদের যে সকল বন্ধু আছে তাদেরকে অবশ্যই মেনশন দিবেন। ওকে, তাহলে আমরা চলে যাই আজকের ক্লাসে। দেখেন, ফৌজদারি কার্যবিধি খুব বড় আইন হলেও এটাকে আপনি শুধুমাত্র 3টা পয়েন্ট মনে রেখে এটাকে আপনি মনে রাখতে পারেন, এবং এইভাবে যদি সাজিয়ে আপনি পড়েন তাহলে ফৌজদারি কার্যবিধিকে আপনাকে মুখস্থ করতে হবে না, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তাহলে বললাম মাত্র 3টা পয়েন্ট মনে রাখেন। দেখেন, টোটাল ফৌজদারি কার্যবিধিটাকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আপনারা দেখেন যে আপনারা অঙ্ক করেছেন, এই অঙ্কের কিছু সূত্র আছে না? আচ্ছা, তাহলে ফৌজদারি কার্যবিধির একটা সূত্র আছে। এই সূত্রটা কি? তাহলে আমরা দেখি কোন 3টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ফৌজদারি কার্যবিধির প্রথম যে পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ফৌজদারি কার্যবিধিকে আমরা 3টা অংশ পাই ফৌজদারি কার্যবিধির, অর্থাৎ আমরা যদি একটু সূত্রে ফেলাই 3টা সূত্র আমরা পাই। এটার প্রথম যে অংশটা পাই সেটা দেখেন, এটাকে আমরা বলতে পারি বিচারপূর্ব কার্যধারা বা বিচারপূর্ব অবস্থা। তাহলে ফৌজদারি কার্যবিধিতে বিচারপূর্বক কার্যধারা নিয়ে কথা বলেছে। ঠিক আছে, দ্বিতীয় যে বিষয়টা আমরা পাই বা সেকেন্ড যে বিষয়টা পাই সেটা হচ্ছে বিচারিক কার্যধারা। তাহলে ফৌজদারি কার্যবিধিতে আরেকটা বা মোস্ট মেজর পার্ট অফ দ্য ফৌজদারি কার্যবিধি, এটাকে বিচারিক কার্যধারা নিয়ে কথা বলেছে। আর তৃতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে বিচার পরবর্তী কার্যধারা। তাহলে ফৌজদারি কার্যবিধির আরেকটা পার্ট বিচার পরবর্তী কার্যধারা নিয়ে কথা বলেছে। তাহলে মোট কথা ফৌজদারি কার্যবিধিকে আমরা এই 3টা অংশে ভাগ করতে পারি। এর বাইরে কি আছে? এর বাইরে ফৌজদারি কার্যবিধির এর বাইরে আছে শুধুমাত্র আদালতের পাওয়ার ফাংশন, আর কিছু নাই। তাহলে বিষয়টা বোঝা গেল। তাহলে এই 3টা পয়েন্ট মনে রাখলে আপনার ফৌজদারি কার্যবিধি আপনার মোটামুটি শেষ। এটাই হচ্ছে ফৌজদারি কার্যবিধির সূত্র। এখন দেখেন, এই বিচারপূর্ব কার্যধারার মধ্যে কি কি থাকে? বিচারপূর্ব কার্যধারার মধ্যে 2টা বিষয় থাকে। একটা থাকে মামলার পূর্ব পর্যায়, আর একটা থাকে মামলার পর্যায়। তাহলে বিচারপূর্বক কার্যধারায় 2টা বিষয় থাকে। এই দুইটা বিষয় আমরা প্রথম ক্লাসে দেখার চেষ্টা করব বা প্রথম ক্লাসে দেখব। তাহলে ফৌজদারি কার্যবিধি কি 2টা বিষয় থাকে। একটা হচ্ছে কি বললাম, একটা বললাম মামলার পূর্ব পর্যায় মানে বিচারপূর্ব কার্যধারায়, আর একটা হচ্ছে মামলার পর্যায়। তাহলে একটা মামলার পর্যায়ে কখন আসে সেটা আমরা শিখবো একটু পরে। আগে একটু দেখে নি ব্রিফলি, শর্টলি আমরা দেখে নি যে আমরা কি কি দেখব। এরপরে যে বিষয়টা দেখেন, হ্যাঁ থ্যাংক ইউ যারা শেয়ার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। বিচারিক কার্যধারা বা বিচারিক পর্যায়ে কি আছে? বিচারিক পর্যায়ে আমাদের দেখতে হবে বিচার কে বিচার করতে পারে, কে বিচার করে। তাহলে আমরা জানি তিন ধরনের বিচার পদ্ধতি নিয়ে কথা আছে। এই বিচার পদ্ধতি নিয়ে আমাদের দেখতে হবে। তারপর আমরা দেখব হচ্ছে সাক্ষ্য কিভাবে গ্রহণ করে, আত্মপক্ষ সমর্থন কিভাবে করে। তারপর এর আগে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে চার্জ গঠনের বিষয়টা দেখতে হবে। ধরো চার্জ গঠনের মাধ্যমে বিচারিক কার্যধারা শুরু হয়। তাহলে চার্জ গঠন, কোন কোন আদালতে কিভাবে বিচার কার্যক্রম হয়, সাক্ষ্য কিভাবে দেয়, তার সাক্ষ্য কিভাবে প্রদান করে। তারপর আমরা দেখব হচ্ছে রায় প্রদানের নিয়মগুলো দেখব, রায় প্রদান কিভাবে করে। তারপর আমরা যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে আপনার প্রোনাউন্সমেন্ট অফ জাজমেন্ট যেটাকে বলা হয়, সেই জাজমেন্টের বিষয়গুলো দেখব। তারপর আমরা একটা বিষয় পাই এখানে খালাস অথবা দণ্ড। এই বিষয়গুলো হচ্ছে বিচারিক কার্যধারা হয়।
এখন বিচারিক কার্যধারা আরেকটা বিষয় আছে, সেটাকে আমরা বলে থাকি যে আপিলও কিন্তু বিচারিক কার্যধারার অংশ, ঠিক আছে। তাহলে আপিলটাও বিচারিক কার্য, কারণ আপিল যে কন্টিনিউশন অফ সুট এটা বলা হয়, সুতরাং আপিলটা হচ্ছে বিচারিক কার্যধারার মধ্যে অন্তর্ভুক্ত। আর বিচার পরবর্তী কার্যধারা আমরা কি দেখতে পাই, একটা ফৌজদারি ক্ষেত্রে বিচার পরবর্তী কার্যধারা আমরা দেখতে পাই মূলত আপনার এই যে দণ্ড কার্যকর, সেই দণ্ড কিভাবে কার্যকর করবে এই বিষয়টা দেখতে পাই। তারপর হচ্ছে দণ্ড স্থগিত, আপনারা জানেন যে সরকার চাইলে দণ্ড স্থগিত করতে পারে, সেই দণ্ড স্থগিতের বিষয় আমরা দেখতে পাই। তারপরে যে ডবল জিওপার্ডি যে নিয়মটা আছে, দুবারা দোষ বা এই যে নিয়মটা আছে সেটা আমরা দেখতে পাই। এর বাইরে আর একটা বিষয় আছে যে বিচারিক পরবর্তী কার্যধারায়, সেটা কি হয়, রিভিশনের বিষয়টা আমরা বিচারিক পরবর্তী কার্যধারায় দেখতে পাই। তাহলে দেখেন আমরা মোটামুটি এর বাইরে শুধুমাত্র আদালতের গঠন এবং পাওয়ার ফাংশন, এর বাইরে ফৌজদারি কার্যবিধিতে আর কিছু দেখার নাই আপনার পরীক্ষার জন্য অর্থাৎ প্রিলির জন্য। তাহলে আমরা একটু মনোযোগী হই, একটু দেখেন, এইটা একটু আবার রিপিট করি, ঠিক আছে। প্রথমে আমরা যে বিষয়টা দেখি, ওকে, তাহলে প্রথমে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে 3 ধরনের কার্যধারা আমরা ফৌজদারি কার্যবিধি দেখতে পাই। এটা বললাম, এটা একটা সূত্র, এবং এই সূত্র ধরেই আমরা একদম টোটাল ফৌজদারি কার্যবিধিকে শেষ করে দেব এবং খুব সহজে। প্রথম দেখলাম বিচারপূর্ব কার্যধারা, তারপর দেখলাম বিচারিক কার্যধারা, তারপর দেখলাম বিচার পরবর্তী কার্যধারা। বিচারপূর্ব কার্যধারায় মূলত হচ্ছে 2টা বিষয় থাকে, একটা হচ্ছে মামলার পূর্ব পর্যায়ের কিছু কাজ থাকে, মামলার পর্যায়ের কিছু কাজ থাকে। আর বিচারিক কার্যধারায় মূলত চার্জ গঠন থেকে একটা মামলা বিচারিক কার্যধারার মধ্যে অন্তর্ভুক্ত হয়। চার্জ গঠন, তারপর হচ্ছে বিচার, কোন কোন আদালত বিচার করে, কিভাবে বিচার করে, সাক্ষ্য কিভাবে গ্রহণ হয়, রায়, খালাস, দণ্ড, আপিল, এই বিষয়গুলো দেখব। আর বিচার পরবর্তী কার্যধারায় দণ্ড কার্যকর, দণ্ড স্থগিত এবং রিভিশন। এখন আমার ক্লাসটা আপনি কিভাবে অনুসরণ করবেন, দেখেন আমি ক্লাসে যে বিষয়গুলো পড়াবো সেই বিষয়গুলো আপনি একটু নোট নেবেন। যেমন আমি আজকে শুধুমাত্র বিচার পূর্ব পর্যায়ের বিষয়গুলো দেখাবো, তাহলে আপনি শুধুমাত্র আপনার নোটে যে বিষয়গুলো বলি বিচার পূর্ব পর্যায়ে লিখবেন। আমি দেখাবো যে এখানে কি কি সেকশন গুরুত্বপূর্ণ, কি কি আপনাকে পড়তে হবে, কি কি পড়তে হবে না, এই বিষয়গুলো আপনি নোটে একদম উপরের দিকে লিখে রাখবেন। তারপর আমি যেভাবে ক্লাসটা করাই সেই স্ট্রাকচারে ক্লাসটা করেন, তাহলে দেখবেন যে সিআরপিসি আপনার কাছে খুব সহজ মনে হবে। এখন দেখেন মামলার পূর্ব পর্যায়টা আমরা কি বলি যে মামলার পূর্ব পর্যায়টা কি। দেখেন একটা বিষয় মামলা পর্যায়ে আসতে হলে আমলে গ্রহণ করতে হয়। যে পর্যন্ত একটা মামলা আমলে গ্রহণ না করা হয় সে পর্যন্তই মামলার পূর্ব পর্যায়। তাহলে দেখেন মামলার পর্যায়ে আসতে হলে কি হয়, আমলে গ্রহণ। তাহলে মামলাটাকে যখন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করলো তখনই সেটা মাত্র মামলার পর্যায়ে আসে। আপনারা জানেন যে মামলার আমলে গ্রহণের আগ পর্যন্ত কাউকে আসামি শ্রেণীভুক্ত করা হয় না, অর্থাৎ কেউ আসামি না, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এটা সাধারণ অভিযোগ, আসামি শ্রেণীভুক্ত তারা হয় নাই। তাহলে দেখেন যে যখন মামলাটা আমলে গ্রহণ করা হয় তখনই হচ্ছে এই মামলা পর্যায়ে আসে, আর যে পর্যন্ত আমলে গ্রহণ না করা হয় সে পর্যন্ত এটা মামলার পূর্ব পর্যায়ে। এখন মামলার পূর্ব পর্যায়ে কি হয়, মামলার পূর্ব পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে আপনি একটা অভিযোগ দায়ের করেন, তারপর আপনি কি করেন, এই অভিযোগটার তদন্ত হয় অথবা অনুসন্ধান হয়। এই তদন্ত অনুসন্ধান হয়ে যে একটা রিপোর্ট আসে, সেই এই কার্যধারাগুলো, এই যে কার্যধারাগুলো দেখলাম মামলার দায়ের, তদন্ত, অনুসন্ধান এবং রিপোর্ট, এই বিষয়গুলোই হচ্ছে আপনার হচ্ছে মামলার পূর্ব পর্যায়ে। আর যখন রিপোর্টটা আসে সেই রিপোর্টের ভিত্তিতে অথবা নালিশের ভিত্তিতে যখন আমলে গ্রহণ করা হয় তখন এই মামলাটা মামলার পর্যায়ে আসে, বা এটাকে আমরা মামলা বলতে পারি। তাহলে দেখেন বিচার পূর্ব কার্যধারা হচ্ছে এই 2টা, এবং এই বিচার পূর্ব কার্যধারায় আজকে আমরা ক্লাস 1, এই ক্লাস 1-এ দেখবো মামলার পূর্ব পর্যায়ে, আর ক্লাস 2-তে দেখবো মামলার পর্যায়ে এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে ক্লাস 2-তে আমরা কথা বলবো। তাহলে এই 2টা বিষয়ের মধ্যে 1 আর 2, এই 1 আর 2 এর মধ্যেও আমরা মোটামুটি সেকশন 154 থেকে 140 পর্যন্ত কথা, 154 থেকে 240 পর্যন্ত কথা বলবো। তাহলে আমরা এখন দেখবো 1 আর 2 এর যে ইম্পর্টেন্ট আমাদের কি বিষয়গুলো আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে প্রথম 2টা ক্লাসে, এবং এইখান থেকে কোন ধারা আমরা দেখেন আমরা হচ্ছে 2টা থিওরি ফলো করবো, একটা হচ্ছে ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ধারা কয়টি সেটা আমরা দেখবো, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি সেটা দেখবো, ঠিক আছে। 2টা বিষয় নিয়েই আমরা কথা বলবো। তাহলে এতটুকু বোঝা গেল কিনা, তাহলে আবার একটু রিপিট করি যে আমাদের
তিনটা সূত্র মনে রাখলে আমাদের ফৌজদারি কার্যবিধি আমরা শেষ করতে পারবো, বিচার পূর্ব কার্য দ্বারা, বিচারিক কার্য দ্বারা, বিচার পরবর্তী কার্য দ্বারা, এই তিনটা সূত্র। তাহলে প্রথম সূত্রে আমরা দেখলাম দুইটা বিষয়, একটা হচ্ছে মামলার পূর্ব পর্যায়ে আর একটা হচ্ছে মামলার পর্যায়ে। মামলার পর্যায়টাকে আমরা বলি আমলে গ্রহণ। আমলে গ্রহণ অর্থাৎ ম্যাজিস্ট্রেট সমন বা অরেন্ট দিল, এই হলো আমলে গ্রহণ। আর মামলার পূর্ব পর্যায়ে কি? মামলার দায়ের, মামলার তদন্ত, মামলার অনুসন্ধান এবং মামলার যে তদন্ত রিপোর্ট আসে সেই রিপোর্টের আগ পর্যন্ত এটাকে আমরা বলি এটা হচ্ছে মামলার পূর্ব পর্যায়। ঠিক আছে, তাহলে আমার মনে হয় বিষয়টা বোঝা গেল বা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখি যে আজকের ক্লাসে আজকে যে বিষয়গুলো দেখব সেই বিষয়গুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো অর্থাৎ কোন কোন ধারা। আমরা বললাম যে মোটামুটি 154 থেকে 240 প্রায় 100, মানে ফৌজদারি কার্যবিধিকে যদি 5টার অংশের একটা অংশ আজকে আমরা দেখে ফেলবো। ঠিক আছে, মানে একটা অংশে 2টা ক্লাসে দেখে ফেলবো। এবং মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে 154 থেকে 240, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। এবং এখানে যদি আপনি ফৌজদারি কার্যবিধিকে 20টা কোশ্চেন করে, এখান থেকে মিনিমাম আপনি আগের কোশ্চেনগুলো দেখেন, মিনিমাম 6 থেকে 7টা আপনি এখান থেকে কোশ্চেন পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে 2টা ক্লাসের মধ্যে। তাহলে আমরা চলে যাই এই 2টা ক্লাস, যেহেতু বললাম যে এটা একটা পার্ট অংশ জড়িত, এই কারণে 2টা ক্লাস নিয়ে বারবার কথা বলছি। এই 2টা ক্লাসে, প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাসে আমরা কোন কোন সেকশন নিয়ে কথা বলবো এবং এদের মধ্যে কোন কোন সেকশনগুলো গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারছেন কিনা? না, তদন্ত এবং অনুসন্ধান কার্যক্রম এক না, আমরা এটা সামনে শিখবো, সমস্যা নেই। তদন্ত কার্যক্রম পরিচালনা করে পুলিশ অথবা অন্য কেউ, আর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে ম্যাজিস্ট্রেট, এখানে বলা আছে, দেখেন আইনের সংজ্ঞায় দেখবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা চলে যাই আজকের সেশনে। আপনারা যারা, এটাই হচ্ছে আনুষ্ঠানিকভাবে এখন থেকে পড়া শুরু করছি আমরা, আপনারা যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। এটা আমরা আমাদের বুস্টার প্যাকেজের একটি ক্লাস, এটা উন্মুক্ত ক্লাস। আপনারা শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার দিয়ে ডান লিখবেন, এবার আপনাদের বন্ধুদেরকে মেনশন দিবেন। আপনারা যারা শেয়ার দিবেন তাদের মধ্যে এই ক্লাসে 2 জন বিজয়ী আমাদের নোটটা ফ্রিতে পেয়ে যাবেন, যেটা থেকে গত বছর 74টা হুবহু কমন এসেছিল। ওকে, তাহলে আমরা দেখি আজকে বুস্টার ক্লাসের যে কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। দেখেন, এখানে আমরা যদি মোটামুটি লক্ষ্য করি, এই যে 2টা টপিক থেকে এখন পর্যন্ত বিজিএসসি এবং বার কাউন্সিলে মোট 48টা প্লাস কোশ্চেন এই টপিক থেকে এসেছে, অর্থাৎ আজ যে 2টা ক্লাস আমরা দেখব 48টা প্লাস। তাহলে এই 48টা প্লাসের মধ্যে আমরা দেখি যে কোন কোন সেকশনগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, অর্থাৎ যে সেকশনগুলো আমাদের এই পরীক্ষার জন্য একদম দেখা ফরজ। তাহলে দেখেন, আমাদের এই পরীক্ষার জন্য, আমাদের যে বার কাউন্সিল পরবর্তী পরীক্ষা, এই পরীক্ষার জন্য আমাদের প্রথম দেখতে হবে 154 নম্বর সেকশন। তারপর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা কোনোভাবেই বাদ দেওয়ার সুযোগ নেই। 155, তারপর হচ্ছে 154, 155, 156। এরপরে আমাদের যে সেকশনটা দেখতে হবে সেটা হচ্ছে 164। তারপর আমাদের দেখতে হবে, আচ্ছা আমরা ধারাবাহিকভাবে লিখে ফেলি যে এরপর আমি দাগাই দিচ্ছি যে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 56, 157, 160, 161, 162, তারপর আমাদের 164, 165, 167, 169, 172, 173, এরপরে 174, 176, তারপরে আমাদের দেখতে হবে 179, 182, 188, 190, 193, তারপর আমাদের দেখতে হবে 192 দেখতে হবে, 190, 192, 193, 196, এরপরে আমাদের দেখতে হবে 200 থেকে 205, এরপরে আমাদের দেখতে হবে 221, 225, 227, 234, হ্যাঁ 234 এর আগে 232টাও দেখতে হবে, 232, 234, তারপর দেখতে হবে 235, 239, 240। এই সেকশনগুলো অর্থাৎ মোটামুটি 154 থেকে
240 পর্যন্ত এই সেকশনগুলো গুরুত্বপূর্ণ, মানে এটা হচ্ছে আপনি সাধারণভাবে দেখতেই হবে। এখন এই সেকশনগুলোর ম্যাক্সিমাম সেকশন থেকে, অর্থাৎ 2-1টা সেকশন বাদে সব সেকশনগুলো দিয়ে প্রশ্ন এসেছে একাধিকবার বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে। এখন আমাদের যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য আমাদের কোন সেকশনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু আমি মার্ক করে দিই, একটু লাল কালি দিয়ে মার্ক করে দেবো যে এই সেকশনগুলো আপনাদের পরীক্ষার জন্য, মানে এটাকে বলা হয় 90% না 90% কমন আসার সম্ভাবনা। 154, 155, 156 এই 3টা সেকশন খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 164, এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 165, 169, এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 176, এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 188, 190, এখান থেকে 95% প্রশ্ন আসার সম্ভাবনা আছে, 190। এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 204 এবং 205, খুব বেশি গুরুত্বপূর্ণ 4, 205। এরপরে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 232, 235, 240। এই যে সেকশনগুলো দেখালাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টা সেকশন একদম মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকি সেকশনগুলো আপনাকে পড়তে হবে। তাহলে দেখেন এখানে মোটামুটি 100-র মতো সেকশন আমরা বলেছি যে 2টা ক্লাসে আমাদের যে টপিকগুলো আমি সিলেক্ট করেছি সেখানে 100-র মতো সেকশন আছে। এই সেকশনগুলোর মধ্যে দেখেন আমরা কয়টা সেকশন দেখতেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এখন হচ্ছে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38। তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই টপিকটার চাইতে কিন্তু এই যে বুকগুলো দেখালাম এর চাইতে ফৌজদারি কার্যবিধিতে আর কোনো বিষয় এত ইম্পর্টেন্ট নাই। সোজা কথা, প্রিলি হোক রিটেন হোক, ঠিক আছে, এর চাইতে ইম্পর্টেন্ট বেশি কোনো জায়গায় নাই। এখান থেকে মোটামুটি আমরা মাত্র 38টা সেকশন যদি দেখি তাহলে আমাদের মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন সেকশনগুলো এই ম্যাক্সিমাম সেকশনগুলো, অর্থাৎ 2-4টা সেকশন বাদে ম্যাক্সিমাম সেকশন থেকে বিজিএসসি এবং বার কাউন্সিলে কোশ্চেন এসেছে, আর আপনাদের জন্য ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখিয়েছি 13টা, আর বাকি যে সেকশনগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো আমরা পড়তে হবে, এই বিষয়গুলো আমরা পড়বো। তাহলে আজকের ক্লাসে যেহেতু আমরা বললাম যে মামলা দায়েরের পূর্ববর্তী পর্যায়টা নিয়ে কথা বলবো, সুতরাং আমরা আজকে নিয়ে কথা বলবো সেকশন 154 থেকে 173, এবং আমরা কথা বলবো সেকশন 200 থেকে 205। এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে আজকের আলোচনা লিখে রাখবেন, এটা এই যেভাবে বলে এইভাবে নোট নেবেন। তাহলে আজকে আমরা কোন বিষয় দেখব, যে বিচারের যে পূর্ববর্তী কার্যক্রমে, সেটা হচ্ছে মামলার পূর্ববর্তী পর্যায়ে নিয়ে আমরা কথা বলবো। তাহলে মামলার পূর্ববর্তী পর্যায়ে আমাদের কয়টা সেকশন দেখতে হবে, যে 154 থেকে 173 পর্যন্ত দেখতে হবে, এবং 200 থেকে 205। এখন কি আমরা এইভাবে টেনে টেনে দেখবো? না, আমরা একটু টেকনিক্যালি দেখব, অর্থাৎ সহজে কিভাবে আমরা আয়ত্ত করতে পারি সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তাহলে আমরা এই পার্টটা আমি বললাম যে এখান থেকে মিনিমাম আপনি 6টার বেশি কোশ্চেন পাবেন। আপনাদের যে বার কাউন্সিল আছে, বার কাউন্সিল পরীক্ষা আছে, সেই পরীক্ষায় মিনিমাম 6টার বেশি কোশ্চেন পাবেন। ওকে, তাহলে আমরা চলে যাই আজকের সেশনে। আমি মুছে ফেললাম, আপনারা যারা এটাকে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নিয়ে নেবেন, যারা লিখে রাখার প্রয়োজন লিখে রাখবেন। আর আমি বলি যে আপনারা যারা ক্লাস করবেন তাদের অবশ্যই কাজ হচ্ছে আমি যেভাবে পড়াই সেভাবে এই উপর, হ্যাঁ, বুস্টার প্যাকেজে যারা ক্লাস করতেছেন তাদের কাজ হচ্ছে, আজকে প্রথমে আমি 3টা সূত্র দিলাম, সেই 3টা সূত্র লিখে রাখবেন। 3টা সূত্রের আন্ডারে কিছু কথা বলেছে সেগুলো লিখবেন। এরপরে লিখবেন আজকে আপনি প্রথম সূত্রের প্রথম পয়েন্টটা পড়তে যাচ্ছেন, অর্থাৎ মামলার পূর্ববর্তী পর্যায়ে পড়তে যাচ্ছেন। তাহলে মামলার পূর্ববর্তী পর্যায়ে কয়টা সেকশন আছে? 154 থেকে 173। এগুলোর মধ্যে কোন কোন সেকশন ইম্পর্টেন্ট? 200 থেকে 205। এগুলোর মধ্যে কোন কোন সেকশন ইম্পর্টেন্ট, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা লিখে রাখেন। তাহলে শর্টলি আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আমার এই বিষয়গুলো এখান থেকে দেখতে হবে। এখন আমরা এই বিষয়ের মধ্যে ঢুকতেছি যাতে আপনি একদম শুরুতেই বুঝতে পারেন যে আপনার এইটা পড়া প্রয়োজন, এইটা বাদ দেওয়া প্রয়োজন, আপনার এইটা দরকার, এইটা দরকার নাই, ঠিক আছে। সুতরাং আমরা গদ বাধা এইভাবে না পড়ে এইভাবে একটু পড়ার চেষ্টা করি, ইনশাল্লাহ খুব সহজে সাকসেসফুল হতে পারবো। আর আমাদের আপনারা যারা ব্রিলি বুস্টার প্যাকেজ সম্পর্কে জানতে চান বা জানেন যে আমাদের প্রত্যেকটা ক্লাসে এইভাবে দেখানো হবে, অর্থাৎ আপনাকে শুরুতেই একটা দেখিয়ে দেওয়া হবে যে আপনার এইটা পড়তে হবে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো আপনার পড়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এটা দেখিয়ে দেওয়া হবে, এবং এইটা কিভাবে আপনি সাজিয়ে পড়বেন, কিভাবে গুছিয়ে পড়বেন, কিভাবে সহজে মনে রাখবেন, এই বিষয়গুলো আমরা দেখাবো। এটা আজকের ক্লাসটা করলে আপনারা বুঝতে পারবেন। আর যারা আমাদের এই বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান, টার্গেট 45 ডেজ, আপনারা জানেন যে এই প্যাকেজটা আজকের ক্লাসের মধ্যে থেকে শুরু হচ্ছে, এবং নেক্সট ক্লাসটা আমরা 2 দিন পরে নিব, যাতে আপনারা যারা নতুন অংশগ্রহণ করতে চান তারা যেন পিছিয়ে না পড়েন।
আপনারা এর আগে যোগাযোগ করতে পারেন উপরের নাম্বার। এটা একটা কমপ্লিট প্যাকেজ, এখানে নোট পাবেন, মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবেন এবং আপনি হচ্ছে 10টা কুইজ টেস্ট পাবেন। কুইজ টেস্ট কেন গুরুত্বপূর্ণ আগের ক্লাসে কথা বলেছি, এটা নিয়ে আর কথা বলবো না। এবং আপনাকে যারা অনলাইন অফলাইন দুই জায়গায় আপনি এই সুযোগটা পাবেন, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আমরা চলে যাই। হ্যাঁ, হুবহু রেকর্ডটা আপনি পাবেন এবং ক্লাসের রেকর্ড ভিডিও আপনি পাবেন। আপনারা যারা শেয়ার দিয়েছেন শেয়ার দিয়ে ডান লিখবেন, আর যারা শেয়ার দেন নাই তারা দ্রুত শেয়ার দিয়ে দিবেন, যাতে আপনারা হচ্ছে আমাদের নোটটা ফ্রিতে বিজয়ী হতে পারেন। তাহলে আমরা দেখলাম যে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা দেখব কি টপিক দেখব? মামলার পূর্ব পর্যায়। তাহলে মামলার পূর্ব পর্যায়ে বললাম, মামলার পর্যায়ে আসতে হলে এইটাকে আমলে গ্রহণ করতে হয়, অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে এটাকে গ্রহণ করতে হয়, আমলে গ্রহণ। এই ম্যাজিস্ট্রেট আমলে, আদালত যে পর্যন্ত আমলে গ্রহণ না করে সে পর্যন্ত মামলার পর্যায়ে আসে না, কেউ আসামির শ্রেণীভুক্ত হয় না। তাহলে মামলার পূর্ব পর্যায়ে, অর্থাৎ মামলার পূর্ব পর্যায়ে আমরা বলেছিলাম কি কি দেখব? মামলার পূর্ব পর্যায়ে আমরা দেখব দায়ের। কি দেখব? মামলা দায়ের। তারপর আমরা দেখব তদন্ত। এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তদন্ত, অনুসন্ধান, একই কথা, অনুসন্ধান। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো নিয়েই তাহলে মামলা দায়ের, তদন্ত, অনুসন্ধান, এই বিষয়গুলো নিয়েই আমাদের মোটামুটি সেকশন 154 থেকে 173 এবং 200 থেকে 205 পর্যন্ত আলাপ করেছে। এখন আমরা দেখব কোন টপিকটা কোন কোন বিষয় নিয়ে আলাপ করেছে। দেখেন, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মামলা দায়ের। তাহলে একটা ফৌজদারি মামলার কিভাবে আপনি দায়ের করতে পারেন? একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের করবেন? একটা ফৌজদারি মামলার আমরা দেখি এই প্রসিডিংটা শুরু করার 3টা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? 3টা ওয়ে। তাহলে দেখেন, প্রথম আমরা একটু দায়ের দেখি, একটু খুব সংক্ষেপে দেখেন। প্রথম আমরা দায়ের কিভাবে করতে পারি? প্রথমে একটা উপায় আছে, দায়ের করতে পারি এফআইআর এর মাধ্যমে। এই এফআইআর এর মাধ্যমে যে মামলাটা হয় সেটাকে আমরা বলি জিআর কেস বা এফআইআর কেস। তাহলে এই একটা মামলা হয়, এই কেস সম্পর্কে বলা আছে সেকশন 154 ধারায়, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে মামলাটা আমরা দেখতে পাই, আরেকটা মামলা কিভাবে দায়ের করতে পারি? আমরা জিডির মাধ্যমে আমরা একটা মামলা, যেটাকে আমরা নন জিআর কেস বলি। তাহলে জিডির মাধ্যমে আমরা মামলা দায়ের করতে পারি, যেটাকে নন এফআইআর কেস বলা হয়। তাহলে এই জিডিটা আপনি কিভাবে রেকর্ড করবেন, কিভাবে জিডিটার তদন্ত হবে, এই বিষয় নিয়ে বলেছে সেকশন 155। ওকে, আরেকটা ভাবে আমরা মামলা দায়ের করতে পারি, অর্থাৎ আপনি এই দুইটা উপায় ছাড়াও আরেকটা ভাবে মামলা দায়ের করতে পারেন, অর্থাৎ আপনি অভিযোগটা দিতে পারেন মামলার পূর্ববর্তী পর্যায়ে, যেটাকে আমরা বলেছি সেটা হচ্ছে নালিশ। তাহলে নালিশের মাধ্যমে আপনি একটা অভিযোগ দায়ের করতে পারেন আনুষ্ঠানিকভাবে। এই নালিশের মাধ্যমে যে অভিযোগটা কিভাবে দায়ের হবে এই বিষয় নিয়ে কথা বলেছে সেকশন 200 থেকে 203, অর্থাৎ এইটাকে আমরা বলে থাকি সিআর কেস, ঠিক আছে? তাহলে আমরা দেখেন 3 ধরনের কেস পাইলাম, জিআর কেস, এফআইআর কেস, নন জিআর কেস, নন এফআইআর কেস, আর একটা বললাম সিআর কেস, ঠিক আছে? তাহলে এই 3 ধরনের বিষয় আমরা দেখতে পাই। আর তদন্ত অনুসন্ধান নিয়ে যে এই এফআইআর কেসের তদন্ত আপনি কিভাবে করবেন, জিডির তদন্ত আপনি কিভাবে করবেন, নালিশের তদন্ত কার্যক্রম আপনি কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে বলা। তাহলে আমরা যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে তদন্ত এবং অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম নিয়ে, অনুসন্ধানের নিয়ে আনুষ্ঠানিক কোনো আমাদের সেকশন নাই, কিন্তু তদন্ত নিয়ে আমাদের কোন কোন ধারা পাই সেটা হচ্ছে 157 থেকে শুরু করে 157 থেকে শুরু করে 173 দ্বারা। তাহলে এই দুইটা পার্ট নিয়ে কথা বলবো। তাহলে আমরা দেখলাম যে 3টা ভাবে আমরা একটা আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারি, এফআইআর এর মাধ্যমে, জিডির মাধ্যমে, নালিশের মাধ্যমে, আর একটা হচ্ছে 154 থেকে 173 দ্বারায়। এই বিষয়গুলো যদি তদন্ত হয় তাহলে এই নিয়ম অনুসরণ করে। তাহলে আমরা এখন একটু চলে যাই, প্রথম আমরা দেখি জিআর কেস বা এফআইআর কেস। ওকে, এতটুকু ক্লিয়ার আমার মনে হয়। যারা এখনো শেয়ার দিতে বাকি আছেন, আপনারা শেয়ার দিয়ে আরেকটা উপকার হচ্ছে, এটা যে কোনো সময় যদি আপনার প্রয়োজন হয় আপনার টাইম লেন্থে শেয়ার দিলে আপনি দেখে নিতে পারবেন। আপনার যে আইনের যে সকল গ্রুপ আছে সেখানে একটু শেয়ার দেওয়ার অনুরোধ রইল, আপনার মাধ্যমে যদি একজন উপকৃত হয় এটা তো আপনার ক্ষতি নেই। তাহলে আমরা একটু দেখি এফআইআর কেস। তাহলে বললাম এফআইআর কেস বা যেটাকে আমরা বলি জিআর কেস, এটা আপনি কিভাবে করবেন? এটা করতে হলে আমাদের কোথায় অগ্রসর হতে হবে, কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে সেকশন 154-তে। তাহলে ফৌজদারি কার্যবিধির 154 দ্বারা এই বিষয় নিয়ে কথা বলেছে। কি বিষয় নিয়ে? যে আপনি কিভাবে এফআইআর কেস করবেন। এখন দেখেন এই 154 ধারায় কি বলা আছে। এখন বলতে পারেন স্যার আমাকে তো অনেকগুলো ধারা দেখাইলেন, 154 থেকে 173, 200 থেকে 205, আমি কতটুকু পড়বো, কতটুকু বাদ দিব, কি পড়বো কি পড়বো না? তো বিষয় না স্যার, আপনি তো হ্যাঁ সেকশন কমাই দিলেন, বললেন এইগুলো 13টা মোস্ট ইম্পর্টেন্ট, বাকি আপনার হচ্ছে 6টা কোশ্চেন পাওয়ার জন্য, 6 থেকে 6 এর বেশি কোশ্চেন পাওয়ার জন্য আপনাকে এই 36টা সেকশন একটু দেখতে হবে। এখন এই 36টা সেকশনকে আমি মুখস্থ করে ফেলবো, দাড়ি কমা সব নো,
কোনো প্রয়োজন নাই। আপনাকে জাস্ট কি পড়তে হবে এটা এই ক্লাসে আপনি পেয়ে যাবেন। আপনার কার্যটা হচ্ছে আজকে থেকে আমি যেভাবে শুরু করলাম এইভাবে শুরু করা, আল্লাহর নাম নিয়ে আমি যেভাবে যে বিষয়গুলো দেখাই দিলাম এইগুলো খাতার উপরে লিখে রাখা, এরপরে আমি যেভাবে এখন পড়াচ্ছি এইভাবে সূত্র ধরে পড়া। ক্লাসটা সেফ থাকবে, ক্লাসে প্রথম বুঝবেন, লাইভ ক্লাস মিস দেওয়ার কোনো সুযোগ নাই। ক্লাস প্রথম বুঝবেন, ক্লাসটা সেফ থাকবে, সেফ থাকার পরে এই ক্লাসটা পরবর্তীতে আরেকবার দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা দেখে প্রয়োজন হলে আবার নোট নেবেন। কিন্তু আপনি শুধু দুইটা বিষয় বলবো যে দুইটা অনুসরণ করেন। আমি আগের ক্লাসে বলেছি দুইটা বিষয় অনুসরণ করেন, যদি ফেল করেন তাহলে আমাকে এসে ধরবেন। এক হচ্ছে আমার এই ক্লাসটা অনুসরণ করতে হবে A to Z, যেভাবে বলি সেইভাবে। দ্বিতীয় হচ্ছে আমাদের নোটটা আয়ত্তে নিয়ে আসতে হবে। আপনি 90+ ইনশাল্লাহ প্রশ্ন হুবহু কমন পাবেন, ভয় নেই। তাহলে দেখেন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, আর যারা শেয়ার দিতে এখনো বাকি আছেন শেয়ার দিয়ে ডান লিখবেন। দেখেন FIR বা GR কেসটা আমরা কিভাবে করতে পারি, 154 দ্বারাই করতে পারি। এখন দেখেন 154 দ্বারা FIR শব্দটা ব্যবহার করা হয় না, এই শব্দটা ব্যবহার করছে পুলিশ রেগুলেশনে, ঠিক আছে? এটা আপনার রিটেনের জন্য জানতে হবে, প্রিলির জন্য না জানলেও চলবে। কিন্তু এখানে কি শব্দটা ব্যবহার করা হয়েছে? এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে আমলযোগ্য অপরাধের তথ্য। তাহলে আমলযোগ্য অপরাধের তথ্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে। যদি আপনি একটা আমলযোগ্য অপরাধের তথ্য দেন, সেই তথ্যটা কিভাবে রেকর্ড করবে এইটা বলছে 154। এখানে দুইটা মাধ্যম দেখানো হয়েছে। এক বলেছে এটা আপনি মৌখিকভাবে রেকর্ড করতে পারেন। কিভাবে রেকর্ড করতে, মৌখিকভাবে প্রদান করতে পারেন। তাহলে কিভাবে দিতে পারেন রেকর্ড? মৌখিকভাবে না, মৌখিকভাবে প্রদান করতে পারেন। আরেকটা হবে আপনি লিখিতভাবে প্রদান করেন। তাহলে মৌখিকভাবে হোক আর লিখিতভাবে হোক, যেভাবেই হোক না কেন, এই আমলযোগ্য অপরাধের তথ্য রেকর্ড করার পদ্ধতিটা এই আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে সেই ফৌজদারি কার্যবিধিতে দেখিয়ে দিয়েছে। বলেছে যখন আমলযোগ্য অপরাধের একটা তথ্য দেওয়া হবে, এই তথ্যটা কি করবেন, এই যিনি অফিসার ইন চার্জ আছেন তিনি অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা থাকেন তারা কি করবেন, এটাকে লিপিবদ্ধ করবেন। কি করবেন? এটাকে লিপিবদ্ধ করবেন। এটাকে লিপিবদ্ধ করে এটাকে পড়ে শোনাতে হবে। কি করতে হবে? পড়ে শোনাতে হবে। সব 154 ধারার কথা। কাকে পড়ে শোনাতে হবে? যিনি এই আমলযোগ্য অপরাধের তথ্য দিয়েছেন। এরপরে কি করতে হবে? এরপরে সেই সংবাদদাতা যিনি আছেন সেই দাতার স্বাক্ষর গ্রহণ করতে হবে। অর্থাৎ যিনি আমলযোগ্য অপরাধের তথ্য দিতে আসেন তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সংবাদদাতা। তাহলে যিনি ইনফরমেন্ট আছেন সেই ইনফরমেন্টটাকে কি করতে হবে? এই বিষয়টাকে সংবাদদাতার স্বাক্ষর নিতে, তাকে আগে পড়ে শোনাতে হবে। কেন পড়ে শোনাতে হবে? যে সে যে ইনফরমেশনটা দিল আপনি সেই অনুযায়ী ইনফরমেশনটা লিখেছেন কিনা, নাকি আপনি এখানে কিছু বাদ দিয়েছেন, সেই কারণে তাকে পড়ে শোনাতে হবে এবং কি করতে হবে? তার স্বাক্ষর নিতে হবে। এখন এই যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে একটা নির্ধারিত ফর্ম আছে। এই ফর্মে এই যে ইনফরমেশনটা আছে ইনফরমেশনটাকে তুলতে হয়, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের যে ফৌজদারি কার্যবিধির সেকশন 154-তে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে সরকার নির্ধারিত ফর্ম অনুসারে এইটাকে এই ফর্মে তুলতে হবে। তাহলে এই ফর্মটার নাম কি? এই ফর্মটার নাম হচ্ছে বিপি ফর্ম নং 27। আপনারা যদি FIR কপি দেখেন ওইখানে লেখা আছে যে বিপি ফর্ম নং 27, ঠিক আছে? তাহলে এই যে বিপি ফর্ম নং 27 আছে, এই বিপি ফর্ম নং, এটা জিডি না, এটা আপনি FIR করতে যাচ্ছেন, জিডি করতে যাচ্ছেন না। তাহলে বিপি ফর্ম নং 27, এই 27 এটা তুলতে হবে, ঠিক আছে? যখন এটা বিপি ফর্ম নং 27 হবে তখন এটা আসলে FIR-টা রুজু করা হলো। তাহলে কি করতে হবে? দেখেন প্রথমত যে সংবাদটা থাকতে হবে, সংবাদটা হবে কি আমলযোগ্য অপরাধের তথ্য। তাহলে আমলযোগ্য অপরাধ কোনটা আমল অযোগ্য, এটা আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে এতে দুই শিডিউল আছে, শিডিউল নং 2। এখানে বলা আছে এই অপরাধগুলো আমলযোগ্য, এই অপরাধগুলো আমলযোগ্য না। তাহলে যদি আমলযোগ্য অপরাধের তথ্য হয় সেই তথ্য আপনি যদি মৌখিক অথবা লিখিতভাবে দেন তাহলে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে তার দায়িত্ব হচ্ছে এইটা লিখিত করা, পড়ে শোনানো এবং সংবাদদাতা স্বাক্ষর গ্রহণ করে এটা নির্ধারিত ফর্ম বিপি 27 নম্বর ফর্মে তোলা। তখন এটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা FIR হয়েছে। এখন এই FIR করে কি বসে থাকবে? না, এই FIR করে বসে থাকার সুযোগ নাই। যখন একটা FIR রুজু করা হবে তখন পুলিশের দায়িত্ব হচ্ছে এটাকে
তদন্ত করা। তাহলে এই যে তদন্ত করা, এই তদন্ত তিনি কত দ্বারায় করবেন বলছে 156 দ্বারায় বলছে তাকে তদন্ত করার অনুমতি প্রদান করা হলো। তাহলে এফআইআর এর মাধ্যমে যখন তিনি এফআইআরটা করলেন, এরপরে এই এফআইআর সংশ্লিষ্ট বিষয় তিনি তদন্ত অগ্রসর হবেন 156 ধারা অনুযায়ী, এবং এই ক্ষেত্রে তার কারো অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এফআইআর এর তদন্ত কত দ্বারায় করবে? 156 দ্বারায়। এফআইআর কিভাবে রেকর্ড করা হবে, কোন কোন তথ্য থাকতে পারে, এটা কোন ফর্মে তোলা হবে, এখানে কি এফআইআর শব্দটা ব্যবহার করেছে কিনা, তদন্ত করবে কত দ্বারায়, কে তদন্ত করবে, কার অনুমতি নেওয়া লাগবে, এইগুলাই হচ্ছে প্রশ্ন এই দুইটা সেকশন থেকে। তাহলে এই বিষয়গুলো পড়লেই বা এই যে যতটুকু বললাম এতটুকু পড়লেই আপনার চলবে। তাহলে যখন আমলযোগ্য অপরাধের তথ্য আসে তখনই শুধুমাত্র এটাকে এফআইআর হিসেবে ট্রিট করা যাবে। যখন আমলযোগ্য তথ্য আসলো না তখন এটাকে এফআইআর হিসেবে ট্রিট করার কোনো সুযোগ নাই। তাহলে আমরা মামলা দায়ের নিয়ে কথা বলতেছি। মামলার পূর্ববর্তী পর্যায়ে, মামলা এখনো হয় নাই, অর্থাৎ অভিযোগ দায়ের যেটাকে বলা হয়। তাহলে মামলার পূর্ববর্তী পর্যায়ে নিয়ে আমরা কথা বলতেছি অভিযোগ পর্যায়ে নিয়ে কথা বলতেছি। এখন একটা ভাবে অভিযোগ আপনি দিতে পারেন সংবাদের মাধ্যমে, এফআইআর এর মাধ্যমে আমলযোগ্য অপরাধের তথ্য দিতে পারেন। তাহলে আমার মনে হয় বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যে দ্বিতীয়টা একটা মাধ্যম যে আরেকটা ভাবে আপনি অভিযোগটা দিতে পারেন, যে অভিযোগটা একটা পর্যায়ে মামলায় যাবে, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। এতটুকু বুঝেছেন কিনা, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, তাহলে দেখছেন 155 এবং 154 এবং 156 দিয়ে কি পড়তে হবে এটা বুঝতে পেরেছেন কিনা দেখেন। আর 156 সাথে 200 দ্বারার একটা কানেকশন আছে, এটা দেখাবো 200 দ্বারা পড়ার সময়। তাহলে দেখেন এটা বুঝতে পারছেন, এইভাবে লিখে রাখেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা দেখি তখন কি অভিযোগ হবে, কোনটা অভিযোগ আপনার শুরু থেকে দেখতে হবে একটু। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আরেকটা ভাবে আমরা আমাদের একটা কার্যক্রম শুরু করতে পারি, অথবা আরেকটা ভাবে আমরা একটা অভিযোগ দিতে পারি। যে অভিযোগটা আমরা কোথায় দিব? যে অভিযোগটা আমরা থানায় দিব। তাহলে এইটা আমরা কোন অপরাধের অভিযোগটা দিব? এইটাকে বলে থাকি আমরা যে জেনারেল ডায়েরি। কি বলে থাকি সাধারণভাবে? জেনারেল ডায়েরি অথবা জিডি। তাহলে এইটা বিষয় নিয়ে আমরা একটু কথা বলি। ঠিক আছে, তাহলে এখন দেখি জিডি অথবা জেনারেল ডায়েরি। যদিও জিডি বা জেনারেল ডায়েরি এফআইআর শব্দটা যেভাবে 154 ধারায় নাই, জিডি বা জেনারেল ডায়েরি শব্দটাও 154 ধারায় নাই, 155 ধারায় নাই। তাহলে আমরা কেন বলি? এটা হচ্ছে নাম, এই কারণে আমরা বলি এটা আমরা হচ্ছে পুলিশ রেগুলেশনে পাবো। তাহলে এই যে এটা আমরা কখন করতে পারি দেখেন, যখন আপনি তথ্য দেখলাম দুই ধরনের তথ্য অপরাধ সংক্রান্ত, একটা হচ্ছে আমলযোগ্য, আমল অযোগ্য। তাহলে যদি আপনি একটা অপরাধের তথ্য দিতে এসেছেন, এই অপরাধের তথ্যটা হচ্ছে আমল অযোগ্য অপরাধের তথ্য। তাহলে আমল অযোগ্য কাকে বলে? মানে আমরা শিডিউল 2 আছে, সেই শিডিউল 2 তে দেয়া আছে পিনাল কোডের এই ধারা আমলযোগ্য, এই ধারা আমল অযোগ্য। এই পিনাল কোডের 302 ধারা আমলযোগ্য, এই ধারা আমল অযোগ্য, এইভাবে দেয়া আছে। তাহলে যেগুলো আমলযোগ্য হিসেবে দেয়া আছে সেইগুলোর তথ্য দিলে সেগুলো এফআইআর হিসেবে ট্রিট হতে পারে। যেগুলো আমল অযোগ্য অপরাধের তথ্য, এই তথ্যটা আপনি দিতে আসতে পারেন, তাহলে কি হবে? তাহলে এইটা বলছে সেকশন 155-তে। ধারা 155-তে বলা হয়েছে যদি আমল অযোগ্য কোনো অপরাধের তথ্য দেওয়া হয়। কেমন তথ্য? আমল অযোগ্য। তাহলে এই আমল অযোগ্য অপরাধের যদি তথ্য দেওয়া হয়, এই তথ্য দিলে পুলিশ কি করবে? বলছে এই তথ্যটা পুলিশ লিপিবদ্ধ করবে। ঠিক আছে, তাহলে এই তথ্যের সারমর্ম পুলিশ লিপিবদ্ধ করবে। তাহলে লিপিবদ্ধ করে কি করবে? লিপিবদ্ধ করে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। সংবাদদাতাকে পাঠাবে। ঠিক আছে, তাহলে যে বিষয়টা বললাম, আচ্ছা থ্যাংক ইউ। বলছেন মাঝে মাঝে একটু বোর্ড ছেড়ে দিতে যাতে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশটের দিন শেষ, এই ক্লাস রেকর্ড থাকবে। আপনি আমার স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট, এই জন্য আপনাকে বলছি এই ক্লাস রেকর্ড থাকবে। এখন শুধু ক্লাস বুঝেন, এরপরে ক্লাস লিখবেন, একদম হুবহু এইভাবে নোটে তুলবেন। ঠিক আছে, এটা জানি মিস না হয়। যারা পাস করতেছে না, যাদের পাস করার ইচ্ছে নেই, তাদের শুধু ক্লাস দেখেন, এখন ভালো বুঝবেন, 2 দিন পর ভুলে যাবেন, কি পড়াইছিলাম কিছু মনে থাকবে না। এরপরে দেখবেন পৃথিবী অন্ধকার, চোখে সর্ষে ফুল। এগুলোর প্রয়োজন নাই। যেটা বললাম এখন শুধু ক্লাসটা বুঝেন, লিখতে গেলে বুঝতে নাও পারেন। ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি ক্লাসটা আরেকবার দেখেন, আরেকবার দেখে তারপরে একটু নোট নেন। ঠিক আছে, কষ্ট করেন, একটু কষ্ট করেন, মাত্র 2টা মাস কষ্ট করেন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার একটা ভালো পরিচয় হবে।
ইনশাল্লাহ আপনার কষ্ট লাঘব হয়ে যাবে, ইনশাল্লাহ আপনার যে এতদিনের হীনমন্যতা সেগুলো দূর হয়ে যাবে। একটু 2টা মাস এইভাবে কষ্ট করেন। আচ্ছা, তাহলে দেখালাম আমূল অযোগ্য অপরাধের তথ্য। এই আমূল অযোগ্য অপরাধের যদি তথ্য দেয় তাহলে এটা সারমর্মটা লিপিবদ্ধ করবেন, সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। এখন যে বিষয়টা সেটা হচ্ছে একটা মজার বিষয় দেখলাম, আমলযোগ্য অপরাধের তথ্য পেলে পুলিশের কিছুই করা লাগে না, তদন্ত সরাসরি চলে যেতে পারে। তাহলে আমল অযোগ্য অপরাধের তথ্য পেলে কি তিনি তদন্তে যেতে পারবেন না? 155 থেকে 3টা পয়েন্ট মনে রাখবেন। 1 নম্বর পয়েন্ট এই, 2 নম্বর পয়েন্ট কি তিনি তদন্তে যেতে পারেন কিনা বলছে 155 বলছে না। এখানে ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করতে পারে না। তাহলে কি করতে পারে না? পুলিশ তদন্ত শুরু করতে হলে তাকে কি করতে হবে? তার প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা তার কি করতে হবে? সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেটদের অনুমোদন প্রয়োজন হয়। অনুমতি, যখন অনুমতি পেল তখন তিনি হচ্ছে এই তদন্ত কার্যক্রমে অগ্রসর হতে পারবে। ক্লিয়ার? আর একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এই পুলিশ যে তদন্ত কার্যক্রমে অগ্রসর হলো, তাহলে এই পুলিশের তো আপনার হচ্ছে একটা নিয়ম অনুসরণ করতে হবে। তাহলে এফআইআর কেসে যে তদন্তটা হয় এখানেও কি তিনি সেম নিয়ম অনুসরণ করবে? হ্যাঁ, এখানে সেম নিয়ম অনুসরণ করবে, কিন্তু এই জিডির ভিত্তিতে অথবা 155 ধারার যে রেকর্ড করছে এই রেকর্ডের ভিত্তিতে আমরা জানি যে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে পুলিশ বিনা ওয়ারেন্টে বা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। এই তথ্যটা একটু মনে রাখেন। তাহলে এই ক্ষেত্রে পুলিশ কি করতে পারে না? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে না। ঠিক আছে? তাহলে এফআইআর এর ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারলেও এই ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করার কোনো সুযোগ নাই। এবং এই যে সারমর্মটা লিপিবদ্ধ করবেন এবং এটা একটা ফর্মে তুলবেন, এই যে ফর্মে তুলে এই ফর্মের নাম হচ্ছে বিপি ফর্ম নং 65। তাহলে এই ফর্মে তুলে হচ্ছে জিডিটা হয়। এখন আমরা অনেক সময় দেখতে পারি যে অস্পষ্ট কোনো সংবাদ দিলেন, ঠিক আছে? তাহলে যে সংবাদটা আপনি প্রদান করলেন পুলিশের কাছে সংবাদটা হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে, এবং এটা অসম্পূর্ণ কোনো সংবাদ, তখন পুলিশ এই জিডি হিসাবে এটাকে রেকর্ড করে বা জিডি হিসাবে এটাকে ট্রিট করে, অথবা আমল অযোগ্য অপরাধের তথ্য এটাকে এইভাবে রেকর্ড করে তার তদন্ত কার্যক্রমে এইভাবে অগ্রসর হবে। তদন্ত কার্যক্রমে সবকিছু অনুসরণ করতে পারলেও তিনি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। আর যখন কেউ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না তখন বুঝতে হবে যে এটার তদন্ত কার্যক্রম বাকি সবগুলো বিষয় এটা হয়। আচ্ছা, এখন দেখেন যে বিষয়টা লোকাল ইউএনও এবং এসিলেন্ট পারমিশন পসিবল ফর জিডি। দেখেন একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে এই যখন আমি বলবো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এরা সব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? এরা হচ্ছে ওই লোকাল ইউএনও এবং থানা, এরা দে আর নট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? যখন আমি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বলবো অথবা কোনো ম্যাজিস্ট্রেটের আগে কোনো ব্যবহার করব না, কোনো পদবি ব্যবহার করবো না, তখন সব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক হবে, এখানে এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো সুযোগ নাই। ওকে, তাহলে আমরা 2টা বিষয় দেখলাম যে আমরা একটা অভিযোগ পর্যায়ে এই 2টা বিষয় হয়। আর একটা বিষয় আছে যেটাকে আমরা বললাম নালিশ। তাহলে আমরা এখন একটু নালিশ নিয়ে কথা বলবো। এতটুকু ক্লিয়ার কিনা? কোশ্চেন আসে কিনা? বুঝতে পারছেন কিনা? আর আপনারা যারা আমাদের এই বুস্টার প্যাকেজের প্রথম ক্লাস দেখে আপনাদের শেষ পর্যন্ত করবেন শুরু থেকে, এবং আপনাদের মনে হয় যে বুস্টার প্যাকেজে আপনার ভর্তি হওয়া প্রয়োজন, তাহলে এটা একটা ফর্ম বিপি 65 একটা ফর্ম, এই ফর্মে তুলবে আর কি এই ইনফরমেশনটা। আচ্ছা, যাদের মনে হয় যে বুস্টার প্যাকেজে যুক্ত প্রয়োজন তার উপরের নাম্বার অথবা ইনবক্সে মেসেজ দিবেন। আর আপনারা যারা লাইভটা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে অবশ্যই ডান লিখবেন। যারা শেয়ার দিবেন ডান লিখবেন তাদের মধ্যে থেকে 2 জনে জিতে নেবেন স্পেশাল আমাদের যে নোট আছে, নোট। আপনার বুস্টার প্যাকেজ সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাকে ইনবক্স করবেন। আর আপনারা যারা শুধু অনলি ফর পাস করতে চান, যে কোনো মূল্যে চান, তাদের জন্যই বুস্টার প্যাকেজটা এবং আজকের ক্লাসটা তাদের জন্যই। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আরেকটা উপায় আছে আমাদের ইনফরমেশন দেওয়ার, সেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে কি উপায়? আপনার নালিশের মাধ্যমে একটা কি করা যায়, কার্যধারা শুরু করা যায়। তাহলে আমরা এখন দেখি নালিশ, যেটাকে আমরা কমপ্লেইন বা কেস বা সিআর কেস বলে থাকি, ঠিক আছে? এখন দেখেন এই নালিশের ভিত্তিতে যদি কোনো অভিযোগ নেওয়া হয় বা নালিশের ভিত্তিতে অভিযোগটা আসলে কিভাবে নিবে, এই নালিশের ভিত্তিতে কোন কোন বিষয় আদালত অনুসরণ করবে একটা নালিশ পেয়ে,
আদালত কিভাবে সামনে অগ্রসর হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। দেখেন, নালিশের বিষয় নিয়ে আমরা কথা বলবো সেকশন 200 থেকে 205 পর্যন্ত। এর মধ্যে আগেও বলছি, এখনো বলছি, 204 এবং 205 এই দুইটা সেকশন আপনাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেকশন 190, 204, 205 খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন, যে বললাম নালিশ, তাহলে নালিশটা কিভাবে গ্রহণ করবে এই বিষয় নিয়ে বলা আছে সেকশন 200-তে বলা আছে নালিশ কিভাবে গ্রহণ করবে। তাহলে দেখেন, এই নালিশটা আপনি কিভাবে করতে পারেন। আচ্ছা, যাদের ক্লাসটা ভালো লাগতেছে, চমৎকার আলোচনা, থ্যাংক ইউ মমিন ভাই। উনি আমাকে ফোন দিয়েছিলেন যে উনি একদম ফ্রেশার্স, উনি পারবেন কিনা। মমিন ভাই যেহেতু বলতেছে ভালো লাগতেছে, থ্যাংক ইউ মমিন ভাই। আপনাদের যাদের ভালো লাগতেছে ক্লাসটা, আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন। আপনারা এটা ফ্রি ক্লাস, আপনারা একটু শেয়ার দেন, দয়া করে একটু শেয়ার দিয়ে ডান লিখেন। আপনারা একটা নোট জিতে নেওয়ার সুযোগ আছে, আপনার বন্ধুদেরকে আপনি একটু জানানোর সুযোগ পাবেন। থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে আছেন। দেখেন, তাহলে এই নালিশটা আমি কিভাবে করতে পারি। নালিশটা আপনি দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে লিখিত করতে পারেন অথবা মৌখিক করতে পারেন 200 ধারা অনুযায়ী। এখন এই নালিশটাকে তাহলে রেকর্ড কিভাবে করা ম্যাজিস্ট্রেট। দেখেন, আমরা দেখেছি এফআইআর এর একটা রেকর্ড করার পদ্ধতি দেখেছি, তাহলে নালিশও তো রেকর্ড করার একটা পদ্ধতি আছে। নালিশ রেকর্ড করার পদ্ধতি হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে যে অভিযোগকারী আছে, সেই অভিযোগকারী এবং যারা সাক্ষী আছেন এদেরকে শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে। তাহলে দেখেন, জবানবন্দি দুই ক্যাটাগরি। একটা হচ্ছে শপথ ছাড়া জবানবন্দি, আমরা 161 ধারায় জবানবন্দি দিই না, এগুলো হচ্ছে শপথ ছাড়া জবানবন্দি। 164 ধারায় যে জবানবন্দি নেই, এখানে শপথ পড়ি না। তাহলে শপথ পূর্বক জবানবন্দির কথা বলছে কত ধারায়, 200 ধারায়। এটা কিন্তু একটু মনে রাখতে হবে। তাহলে দেখেন, এখানে শপথ পূর্বক জবানবন্দি গ্রহণ করতে হবে। আপনারা অনেকেই আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছেন, থ্যাংক ইউ, শেয়ার দিয়েছেন, থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা অনেক সময় নিব, আপনাদের ভালো কমেন্ট দেখলে মনে যায় যে ক্লাস শেষ না করি, ঠিক আছে। আপনারা এত ভালো কমেন্ট করি না, শেষে কিন্তু অনেকক্ষণ ক্লাস নেব। তাহলে শপথপূর্বক জবানবন্দি, তাহলে এই শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে কার বলছে, একজন তো নালিশ করতে এসেছে, সে কে, নালিশকারী। তাহলে নালিশকারী আর কার, এই নালিশকারী যারা সাক্ষী আছেন সেই নালিশকারীদের সাক্ষীদের শপথপূর্বক একটা জবানবন্দি গ্রহণ করবে। এই যে জবানবন্দি গ্রহণ করলো, এটার একটা সারাংশ হলো না। হ্যাঁ, তাহলে এই জবানবন্দির সারমর্ম বা যেটাকে বলে সারাংশটা ম্যাজিস্ট্রেট কি করবেন, এটাকে লিপিবদ্ধ করবেন। এরপর ম্যাজিস্ট্রেট কি করবেন, ম্যাজিস্ট্রেট এই যাদের জবানবন্দিতে রেকর্ড হয়েছে, এই জবানবন্দি অর্থাৎ নালিশকারী বা নালিশকারী সাক্ষী যারা আছেন, তাহলে এই যে নালিশকারী বা তার এই যে সাক্ষী আছে, এদের স্বাক্ষর গ্রহণ করবেন। ম্যাজিস্ট্রেট নিজে একটা স্বাক্ষর দিবেন। তাহলে এই কাজের মাধ্যমে হচ্ছে আপনি একটা অভিযোগ দায়ের করলেন, যে অভিযোগটাকে বললাম আমরা নালিশ করলেন। কার কাছে নালিশ করলেন, ম্যাজিস্ট্রেটদের কাছে নালিশ করলেন। কত ধারা অনুযায়ী, 200 ধারা অনুযায়ী। তাহলে 200 ধারা অনুযায়ী যদি আপনি নালিশ করেন, মৌখিক বা লিখিত করতে পারেন, কিন্তু এটাকে আপনি কি করবেন, শপথপূর্বক জবানবন্দি নেবেন কে, ম্যাজিস্ট্রেট। নালিশকারীর এবং হচ্ছে যিনি নালিশকারী সাক্ষী আছেন তাদের জবানবন্দির যে সারাংশ আছে, মূল বক্তব্য, সেটা লিখে রাখবেন। এরপর হচ্ছে তাদের স্বাক্ষর নেবেন এবং ম্যাজিস্ট্রেট নিজে স্বাক্ষর গ্রহণ করার মাধ্যমে এটাকে 200 ধারা অনুযায়ী এটাকে রেকর্ড করা হলো। এখন একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে স্যার, ভাই বলেন, এটাই কমফর্ট ফিল করি যে ভাইয়া, তাহলে এই যে জবানবন্দিকে সব ক্ষেত্রে নিতে হবে ম্যাজিস্ট্রেটের? না, 200 ধারায় কিছু নিয়ম আছে যে এই ক্ষেত্রগুলো আপনি জবানবন্দি না নিতে চাইলেও হবে। তাহলে 200 ধারায় প্রথম আমরা এইটা দেখবো, এরপরে আমরা দেখবো যে কার জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। আমি মুছে ফেললাম, খুব সহজ আলোচনা, তাই তো? আচ্ছা, এখন দেখি কার জবানবন্দি গ্রহণের প্রয়োজন নেই। আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছেন, থ্যাংক ইউ। যেভাবে ফ্রেন্ডদেরকে মেনশন দিবেন সেভাবে আগের গ্রুপে এবং হচ্ছে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দিবেন, ক্লাসটা সেভ থেকে যাবে। এবং আপনারা যারা বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান, এই ধরনের ক্লাস চান, তারা
যুক্ত। থ্যাংক ইউ নান্নু ভাই, সংক্ষেপ নাম বললাম, তিনি অনেককে মেনশন দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখেন কাদের জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই। দেখেন নালিশটা যদি লিখিত আকারে করা হয় তাহলে জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নেই। আমরা নালিশ অনেক সময় দেখা যায় আদালত করে। কে করে? আদালত। যেমন দেওয়ানি একটা আদালতে আপনি একটা জাল দলিল উপস্থাপন করলেন, তখন আদালত কি করে? বাদী হয়ে মামলা করে। আবার আপনি একটা মিথ্যা অভিযোগ দায়ের করলেন ফৌজদারি আদালতে বা দেওয়ানি আদালতে, এই মিথ্যা অভিযোগের জন্য আপনাকে মামলা করতে পারে আপনার আদালত বাদী হয়ে। তাহলে দেখা যায় অনেক সময় আদালত বাদী হয়ে মামলা করে। তাহলে আদালত যদি লিখিত আকারে নালিশ করে, লিখিত আকারে, তাহলে এইখানেও জবানবন্দি গ্রহণ করার প্রয়োজন নাই। সরকারি কর্মচারী যিনি আছেন, সেই সরকারি কর্মচারী যদি এই রকমের নালিশ করে লিখিত আকারে, তাহলে এই সরকারি কর্মচারীরও এই নালিশটাকে কি করার প্রয়োজন নাই, এই রকমের জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে প্রচলিত যে আদালত আছে বা আমাদের যে আদালত দেখতে পাই, সেই আদালতে আসলে এই বিষয়টা লিপিবদ্ধ করা হয়। এখন দেখেন এই নালিশ গ্রহণ করে আদালত কি করতে পারে। যখন একটা নালিশ এইভাবে রেকর্ড হলো, এই রেকর্ড করার পর আদালতের উপায়টা কি, ওয়েটা কি? আদালতকে তো সামনে অগ্রসর হতে হবে। আদালত দুইটা কাজ করতে পারে। যখন নালিশটা রেকর্ড হলো, আদালতের যদি মনে হয় যে এইখানে মনোযোগ দেওয়ার মতো আছে, প্রাইমা ফেসি কেস আছে, এখানে আমি মনোযোগ দিতে পারি, সামনে অগ্রসর হতে পারি, তাহলে আদালত কি করতে পারে? এখানে প্রসেস ইস্যু করতে পারে। প্রসেস ইস্যু বলতে হচ্ছে সমন বা ওয়ারেন্ট দিতে পারে সরাসরি, অর্থাৎ আমলে গ্রহণ করতে পারে, এটাকে মামলার পর্যায়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে? আদালতের যদি মনে হয় যে না, এখানে কিছু সমস্যা রয়েছে, আমার উচিত এই বিষয়টাকে সত্যতা নিরূপণ করার জন্য এটাকে আরেকটু জাস্টিফাই করা, একটু তদন্ত অনুসন্ধান হয়ে আসা, আদালত কি করতে পারে? এটাকে তদন্তে বা অনুসন্ধানে প্রেরণ করতে পারে। তাহলে নালিশ গ্রহণ করে আদালত যখন নালিশটা নিল, নালিশটা রেকর্ড করার পরে আদালত দুইটা কাজ করতে পারে, প্রসেস ইস্যু করতে পারে অথবা তদন্ত বা অনুসন্ধানে প্রেরণ করতে পারে। আদালত যদি দেখে নালিশ গ্রহণ করার মতো কোনো অভিযোগই নেই, নালিশটাকে খারিজ করেও দিতে পারে, এটাও আদালতের সুযোগ আছে। তাহলে নালিশ গ্রহণ করার পরে যখন অ্যাকসেপ্ট হলো, এই দুইটা কাজ করতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করে? মর্জি অফ আদালত, স্যাটিসফ্যাকশন অফ কোর্ট। এখন দেখেন এই নালিশ গ্রহণ আপনি এমন এক আদালতে করতে এসেছেন, নালিশটা দিতে এসেছেন, দেখা গেল সেই আদালতের কি নাই, সেই আদালতের এই নালিশটা গ্রহণ করার ইখতিয়ার নাই। হতে পারে না যে একজন আদালত নালিশি আদালত না, তিনি ধরেন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, তার নালিশ গ্রহণ করার ক্ষমতা নাই। অথবা দেখা গেল আপনি ভুল ম্যাজিস্ট্রেটের কাছে এসেছেন, তার নালিশ গ্রহণের ক্ষমতা নেই, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? এরকম হতে পারে না? আচ্ছা, তাহলে কি করবে সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে আমরা এখন দেখব যে নালিশ যদি ভুল আদালতে করা হয়, এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের কাছে নালিশের ফলাফল। যদি নালিশটা এমন ম্যাজিস্ট্রেটের কাছে করা হলো যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ার নাই, তাহলে তিনি কি পদ্ধতি অনুসরণ করবেন? এই বিষয়টা আমি নিয়ে বলছে সেকশন 201। 201-এ বলছে এই ম্যাজিস্ট্রেট দুইটা বিষয় দেখবেন। কি দেখবেন? প্রথমে দেখবেন যে এটা লিখিত করেছে নাকি মৌখিক করেছে, এরপরে ব্যবস্থা। যদি দেখেন যে নালিশটা লিখিত ফরম্যাটে করেছেন, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? তিনি উপযুক্ত আদালতে নালিশটি ফেরত পাঠাবেন। তাহলে উপযুক্ত আদালতে ফেরত দিবেন। উপযুক্ত আদালত বলতে উপযুক্ত ম্যাজিস্ট্রেট কোর্ট, যিনি আমলে গ্রহণ করতে পারে। ঠিক আছে? যদি এটাকে মৌখিকভাবে করা হয়, 201 ধারা থেকে দুইটা বিষয় বললি শেষ। যদি মৌখিকভাবে করা হয় তাহলে কি করবে? মৌখিকভাবে যদি করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? এই যে নালিশকারী আছেন, যিনি নালিশ নিয়ে এসেছেন, সেই নালিশকারীকে উপযুক্ত ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়ে দিবেন যে এই কোর্টে গিয়ে আপনি নালিশটা করে আসেন। ক্লিয়ার? তাহলে দেখেন, যদি ভুল আদালত অথবা এখতিয়ারবিহীন আদালত হয়, এখন ধরলাম আপনি এখতিয়ার সম্পন্ন আদালতই একটা নালিশ করেছেন, এখতিয়ার সম্পন্ন আদালতই আপনার নালিশটাকে রেকর্ড করেছে এই 200 ধারার যে দেখার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসারে রেকর্ড করার পরে এখন বললাম যে আপনি দুইটা কাজ হতে পারে। কি হতে পারে?
এক হতে পারে যে প্রসেস ইস্যু করতে পারে, সমন বা ওয়ারেন্ট দিতে পারে, আমলে গ্রহণ করতে পারে, আর একটা পরে তদন্ত বা অনুসন্ধানে প্রেরণ করতে পারে। তাহলে এই যে তদন্ত বা অনুসন্ধানে প্রেরণ করে, এই তদন্ত বা অনুসন্ধানে প্রেরণ করে কোথায়? সেকশন 202। তাহলে আমরা দেখব যে 202 এর তদন্ত বা অনুসন্ধান। এখন দেখেন 202 এ যে তদন্ত বা অনুসন্ধান, এটা কিসের জন্য করে? সত্যতা বা মিথ্যা নির্ধারণের উদ্দেশ্যে অনুসন্ধান করে। এখন এটা কি করতে পারে দেখেন, এখানে 202 দ্বারা একটু মনে রাখতে হবে, ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে। কে পারে? ম্যাজিস্ট্রেট নিজে, অর্থাৎ তিনি নিজে অনুসন্ধান করতে পারেন। তার অধস্তন কোন অফিসার দিয়ে তিনি কি করতে পারেন? এটাকে অনুসন্ধান, যিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নয়, এমন যে কোনো ম্যাজিস্ট্রেট নিয়ে দিয়ে, তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ব্যতীত তিনি তার অধস্তন যারা ম্যাজিস্ট্রেট আছেন, সেই অধস্তন ম্যাজিস্ট্রেটের কাছে কি করতে পারে? অনুসন্ধানে পাঠাতে পারে। তিনি যারা পুলিশ আছে, পুলিশ অথবা অন্য যে কোনো ব্যক্তির কাছে, পুলিশ বা অন্য যে কোনো ব্যক্তির কাছে তদন্তে প্রেরণ করতে পারেন। তো এই তদন্ত বা অনুসন্ধানে প্রেরণ করার এখতিয়ার কার রয়েছে? ম্যাজিস্ট্রেটের 202 ধারায় রয়েছে। এখন ধরেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে তদন্ত রিপোর্ট, তাহলে এই যে তদন্ত, আমরা একটা তদন্ত দেখেছি কি এফআইআর যদি হয়, একটু ফ্ল্যাশব্যাক করি। এফআইআর হলে তদন্ত 156 ধারা অনুযায়ী কি করবে? পুলিশ। জিডি যদি হয়, এটার তদন্ত 155(2) অনুযায়ী করবে পুলিশ। এখানেও পুলিশের কাছে তদন্তে পাঠানো যায়। তাহলে আপনারা জানেন যে পুলিশ যে তদন্ত রিপোর্টটা দেয়, সেই তদন্ত রিপোর্টটা দেয় কোন অনুযায়ী? আমাদের যে সিআরপিসি আছে, সিআরপিসির 173 ধারা অনুযায়ী তদন্ত রিপোর্টটা দেয়। এখন একটা নালিশ অ্যাকসেপ্ট করে, একটা নালিশ গ্রহণ করে ম্যাজিস্ট্রেট যদি কোনো তদন্ত পাঠায়, এই তদন্তে তিনি কি 156, 155 ধারা তদন্তে পাঠাতে পারবেন? মানে এফআইআর এর মতো বা জিডির মতো। তিনি যদি 202 ধারায় কোনো তদন্তে পাঠায়, তাহলে এই 202 ধারার রিপোর্টটা আসবে কত ধারায়? কমেন্ট করে ফেলুন। এটা কি 173 ধারায় আসবে? পুলিশের রিপোর্ট, তদন্ত রিপোর্টটা কি 173 ধারায় আসবে না অন্য কোনো ধারায় আসবে? কমেন্ট করে ফেলুন, তারপরে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আচ্ছা, তাহলে এখন এই যে তদন্ত রিপোর্টটা আসলো, তদন্ত রিপোর্ট আসার পরে কি না, কোনটা না, তাহলে এই যে তদন্ত রিপোর্টটা আসলো, এই তদন্ত রিপোর্টটা আসার পরে ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে এখানে তদন্ত রিপোর্টে কি পাওয়া গেছে, অভিযুক্ত করার মতো অথবা কি মামলার অগ্রসর হওয়ার মতো উপাদান আছে, কি আছে? মামলায় অগ্রসর হওয়ার মতো উপাদান আছে, তাহলে এই মামলাটায় তিনি সামনে অগ্রসর হবেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট তার মর্জি অনুযায়ী প্রসেস ইস্যু করতে পারেন। যদি দেখেন যে এই মামলায় অগ্রসর হওয়ার মতো কারণ নেই, তাহলে ম্যাজিস্ট্রেট এটাকে 203 দ্বারা এই মামলাটাকে কি করে দিতে পারেন? এটাকে খারিজ করে দিতে পারেন। হ্যাঁ, তাহলে বলছেন 103 দ্বারা রিপোর্টটা কিন্তু তিনি অ্যাকসেপ্ট করবেন 202। হ্যাঁ, তাহলে এই যে তদন্ত রিপোর্টটা আছে, এটাকে 202 দ্বারার তদন্ত রিপোর্ট, 173 না, এটা 202 দ্বারার তদন্ত রিপোর্ট হিসাবে 202 দ্বারার তদন্ত রিপোর্ট বলা হবে। ঠিক আছে, 202 এর বিয়ে না, 202 দ্বারার তদন্ত রিপোর্ট, সোজা কথা, এটা 173 দ্বারার তদন্ত রিপোর্ট না। আচ্ছা, এখন যে বিষয়টা দেখি সেটা হচ্ছে, তাহলে মামলা যদি অগ্রসর হওয়ার মধ্যে উপাদান আছে, তাহলে কি করবেন? প্রসেস ইস্যু করবেন। অগ্রসর হওয়ার মধ্যে যদি কোনো কারণ না থাকে, তাহলে তিনি কি করবেন? 203 দ্বারা এটাকে খারিজ করে দিবেন। এখন দেখেন, তাহলে আমরা দেখলাম যে এই পর্যায়ে এসে মামলাটা খারিজ হতে পারে কত দ্বারায়? 203 দ্বারায়। এখন এই যে 203 দ্বারায় যে মামলাটা খারিজ হলো, এর আগে আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে প্রটেস্ট পিটিশন দেয়া। বাদীর মন মতো যদি না হয় তদন্তটা, তাহলে বাদী একটা পিটিশন দিতে পারেন, যেটাকে আমরা নারাজি পিটিশন বা প্রোটেস্ট পিটিশন একবারে দেখবো। 173 দ্বারা রিপোর্ট যখন দেখবো তখন এটা দেখবো। তাহলে তিনি একটা প্রোটেস্ট পিটিশন দিতে পারেন। আপাতত একটু মনে রাখেন, তিনি প্রোটেস্ট পিটিশন দিতে পারেন। এই ম্যাজিস্ট্রেট যখন 200 দ্বারায় তদন্ত, 200 দ্বারায় একটা সিআর কেস রেকর্ড করেন, কি রেকর্ড করেন? কত দ্বারায়? 200 দ্বারায়। যখন সিআর কেস রেকর্ড করেন, তিনি আরেকটা কাজ পারেন। আমরা দেখলাম যে তিনি এটাকে রেকর্ড করতে পারেন। কিভাবে রেকর্ড করবেন, কিভাবে জবানবন্দি গ্রহণ করবেন সেটা দেখলাম। তিনি আরেকটা কাজ পারেন, সেটা হচ্ছে 156(3) অনুযায়ী এটাকে পুলিশের কাছে
প্রেরণ করতে পারেন। যখন পুলিশের কাছে এটাকে প্রেরণ করা হয়, এটাকে হচ্ছে পুলিশের কাছে এফআইআর হিসাবে রুজু করার জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দেন। তাহলে বোঝা গেল যে কি করা যায়। যখন 200, তাহলে দেখলাম যে 200 দ্বারা তিনি রেকর্ড করতে পারেন, মামলাটা তিনি খারিজ করে দিতে পারেন ওই পর্যায়ে, অর্থাৎ যে অভিযোগ নাই কোনো মামলার মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, এই যে বিষয়টা, তাহলে তিনি এই 200 ধারায় যখন তার কাছে অভিযোগটা আনা হলো, অভিযোগটা করা হলো, নালিশটা করা হলো, তখন ম্যাজিস্ট্রেট কি করতে পারেন 156(3) অনুযায়ী পুলিশের কাছে প্রেরণ করে বলেন যে পুলিশকে এটাকে এফআইআর হিসাবে রুজু করার নির্দেশ প্রদান করতে পারেন। তাহলে ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা রয়েছে। আচ্ছা, এখন দেখেন যে যদি তদন্ত রিপোর্টটা অথবা পুলিশ ম্যাজিস্ট্রেট স্যাটিসফাইড হয়, তাহলে তিনি কি করবেন? প্রসেস ইস্যু করবেন। প্রসেস ইস্যু মানে হচ্ছে আমলে গ্রহণ করে ফেলবেন। তাহলে আমলে গ্রহণ করে ম্যাজিস্ট্রেট কি করতে পারেন? সমন অথবা ওয়ারেন্ট দিতে পারেন। সমন অথবা ওয়ারেন্ট। এখন এই সমন এবং ওয়ারেন্টের ক্ষেত্রে যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন এখানে দুইটা বিষয়, দুইটা সেকশন 204 থেকে দুইটা বিষয় একটু মনে রাখতে হবে। একটা বিষয় বলছে যে সমন ইস্যু অথবা গ্রেফতারি পরোয়ানা জারি করবে না যতক্ষণ না সাক্ষীদের তালিকা দিবে। তাহলে সমন এবং ওয়ারেন্ট দিতে হলে আপনাকে কি দিতে হবে? সাক্ষীদের একটা তালিকা দিতে হবে। যদি সাক্ষীদের তালিকা না দেয়া হলে সমন অথবা ইস্যু কি করবে না? পাঠাবে না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যে মামলাটা করেছেন এই মামলাটা হচ্ছে সিআর কেস। মনে রাখবেন, সিআর কেসের সকল খরচের ব্যয় বহন করতে হবে বাদীকে বা নালিশকারীকে। কাকে ব্যয় বহন করতে হবে? বাদী অথবা নালিশকারীকে। এখন এই যে নালিশকারী আছে বা যিনি নালিশ করেছেন, তাকে কি করতে হবে? খরচ প্রদান করতে হবে। 204(3) এখানে বলেছে যে এই যে নালিশকারী আছে, তিনি যদি এই প্রসেস ইস্যুর খরচ প্রদান না করেন, তাহলেও মামলাটা কি হতে পারে? তাহলেও মামলাটা খারিজ হতে পারে। ঠিক আছে, তাহলে বিষয়টা বোঝা গেল। দেখেন, একটু মনোযোগ দেন। 204 থেকে দুইটা পয়েন্ট মনে রাখবেন। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে সাক্ষীদের তালিকা দিতে হবে। যদি সাক্ষীদের তালিকা না দেয় সে পর্যন্ত প্রসেস ইস্যু করবে না। আরেকটা বিষয় বলছে যে প্রসেসের যে খরচ আছে, সেই খরচের ফি যদি প্রদান না করে তাহলে মামলাটা কি হতে পারে? এই মামলাটা আদালত খারিজ করে দিতে পারে। তাহলে যদি খারিজ করা হয়, খারিজের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি রিভিশন করতে পারেন, যেটা 436 দ্বারা আপনি রিভিশন করতে পারেন। আর একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে কি করতে পারেন? নতুন করে একটা নালিশ করতে পারেন, নতুন করে নালিশ দায়ের করতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন 200 থেকে 204 এতটুকু বুঝলাম কিনা? তাহলে দেখেন, আমি যদি একটু রিপিট করি, তাহলে প্রথম দেখলাম 200-তে দেখলাম নালিশ কিভাবে করবে, 201-এ দেখলাম নালিশ আমলে নালিশ গ্রহণ করার যদি তার না থাকে, মানে এখতিয়ার না থাকে, তাহলে তিনি কি করবেন। 202-এ দেখলাম তিনি তদন্ত বা অনুসন্ধানে প্রেরণ করতে পারেন। 203-এ দেখলাম তিনি নালিশটাকে খারিজ করতে পারেন। 204-এ দেখলাম তার প্রসেস ইস্যু করতে হলে কি কি করতে হবে, এবং যদি খরচ না দেয় তাহলে এটাকে খারিজ হতে পারে। এই বিষয়গুলোই মূল। এই বিষয়গুলো আসলে এখান থেকে প্রশ্ন আসবে। এই বিষয়গুলোই আপনাকে পড়তে হবে, বাইরে কিছু পড়ার প্রয়োজন নাই। এখন আমরা একটু দেখব 205। দেখেন, এই 205-কে বলা হয় হচ্ছে কিসের মাধ্যমে হাজির হওয়া? আপনার হচ্ছে উকিলের মাধ্যমে হাজির হওয়া। আপনারা শুনেন নাই বা যে আইনজীবীর মাধ্যমে হাজির হই আমি, বা আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার আমাকে সুযোগ দেন, আদালতে এরকম আবেদন করা হয়। তাহলে আমরা এখন একটু দেখব 205-এর আবেদন। 205-এ আমরা মোট 3টা পয়েন্ট মনে রাখবো। 205-এর 1, 2, 205-এর ডি শেষ। এই 3টা মনে রাখলে আমাদের পরীক্ষার জন্য যথেষ্ট। তাহলে আমরা এখন একটু 205 দেখি। তাহলে এখনো যারা শেয়ার দিতে বাকি আছেন দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আমরা এখন পর্যন্ত মামলার পূর্ব পর্যায়ে আছি এবং দেখেছি যে 3টে উপায়ে যে মামলা করার সুযোগ বা অভিযোগ আনায়ন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। দেখেন 205-এর 1 এখানে বলছে ব্যক্তিগত হাজির হতে অব্যাহতি। তাহলে একটা কথা কি বলছে? ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি চেয়েছেন। কে ব্যক্তিগত হাজির হতে অব্যাহতি চেয়েছেন? আসামি। আচ্ছা, তাহলে তিনি যদি ব্যক্তিগত হাজির হতে অব্যাহতি চান, তিনি কার মাধ্যমে হাজিরা দিবেন? বলছেন তিনি আইনজীবীর মাধ্যমে হাজিরা দিবেন। কার মাধ্যমে? এই পয়েন্টটা মনে রাখেন, কার মাধ্যমে হাজিরা দিবেন? আইনজীবী। এখন যে বিষয়টা, এটা কি সব মামলায় পারবে? না,
যেখানে শুধুমাত্র সমন প্রদান করেছে, যে মামলায় সমন প্রদান করা হয়েছে সেই ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা হতে আসামি অব্যাহতি চাইতে পারেন এবং তিনি আইনজীবীর মাধ্যমে হাজির হতে পারেন। যখন তিনি আইনজীবী তার হাজিরাটা জমা দিলে তখন ধরে নিতে হবে তিনি আদালতে হাজির আছেন। ক্লিয়ার? আরেকটা বিষয় সেটা হচ্ছে, তাহলে কি আজীবন তিনি এই সুযোগ পাবেন? না। 205(2) বলছে ম্যাজিস্ট্রেট ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিতে পারেন। তাহলে 205 বলছে, 2 বলছে যে ম্যাজিস্ট্রেটের যখন প্রয়োজন মনে হবে তখন তিনি কি করতে পারেন, তাকে ব্যক্তিগত হাজিরার নির্দেশ দিতে পারেন। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখব 205(d)। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কখন হয়? আপনারা শুরুর দিকে দেখেছেন যে আমরা বলছি যে একটা বিষয় নিয়ে আপনি 3 ভাবে অভিযোগটা করতে পারেন। এফআইআর এর মাধ্যমে করতে পারেন, জিডির মাধ্যমে করতে পারেন, আর একটা হচ্ছে এই যে নালিশি মামলা করতে পারেন। এখন প্রশ্নটা হচ্ছে, একটা ঘটনা ঘটেছে, ধরেন এখানে কি হয়েছে, একজন ব্যক্তিকে বেদম প্রহার করা হয়েছে, ধরেন হচ্ছে তাকে প্রচন্ড মারা হয়েছে। এখন এই ব্যক্তিকে যে অপরাধ হয়েছে 323, 324, 307, 326, দেখি 326, 307 এই ধারার অভিযোগগুলো দিয়ে আপনার একটা মামলা করেছে। প্রথমত হচ্ছে এর বড় ভাই আছে, এর বড় ভাইয়ের নাম হচ্ছে এ একটা মামলা করেছে, এটা করেছে এফআইআর হিসাবে, এফআইআর রুজু করেছে, হতে পারে না? আচ্ছা, এরপরে কিছুদিন পরে দেখা গেল যে তার বাবা, এই বাবার নাম হচ্ছে বি, এই বাবা একটা কি করছে, সিআর কেস করেছে। এরকম হয়, অর্থাৎ একই ঘটনা নিয়ে একই ভিকটিম একাধিক কার্য দ্বারা শুরু করতে চায় বা একাধিক কার্য দ্বারা শুরু করার চেষ্টা করতে পারে। তাহলে দেখেন, যদি এফআইআর এর তদন্ত চলমান থাকে, সিআরএ আবার হচ্ছে কি দিল, ওয়ারেন্ট দিয়ে দিল, তাহলে এই বিষয়গুলো একটা কনফ্লিক্টেড অ্যারাইজ হতে পারে, এটা কনফ্লিক্ট তৈরি হতে পারে। তাহলে বলছে 205(d) বলছে যে এই ধরনের যদি কনফ্লিক্ট অ্যারাইজ হয়, যে একই বিষয়বস্তু নিয়ে একই ঘটনা নিয়ে কি হয়েছে, দুইটা বিষয় হয়েছে, একটা হচ্ছে মানে এফআইআর করেছে, আর একটা হচ্ছে সিআর কেস করেছে, তাহলে কি হবে, কিভাবে ম্যাজিস্ট্রেট সামনে অগ্রসর হবেন? আপনারা আমাদের যে দেওয়ানি কার্যবিধি আছে, এই দেওয়ানি কার্যবিধির 10 ধারা পড়েছেন না? এখানে দেখছেন না যে একই বিষয়বস্তু নিয়ে উভয় সেম পক্ষ যদি মামলা করে, একাধিক মামলা, একটা মামলা স্টপ থাকবে, তাই তো, আর একটা মামলা চলমান থাকবে। প্রথম যে মামলাটা করা হয়েছে, তাহলে এখানে কি হবে, যেটা প্রথম করা হয়েছে সেটা স্টপ থাকবে, নাকি যেটা শেষে করা হয়েছে সেটা স্টপ থাকবে, নাকি দুটোটা স্টপ থাকবে? তাহলে ম্যাজিস্ট্রেটেরটা চলবে না পুলিশেরটা চলবে? এই বিষয় নিয়ে সলিউশন দিয়েছে 205(d). তাহলে যে বিষয়টা মনে রাখতে হবে, এই 205(d)টা কখন তৈরি হয়? 205(d)টা তৈরি হয় যখন একই বিষয়বস্তু নিয়ে আপনি একটা এফআইআর করলেন, আবার একই বিষয়বস্তু নিয়ে, ওই বিষয়বস্তু নিয়ে সেম ভিকটিম আপনি একটা সিআর মামলা করলেন। তাহলে কি হবে, বলছে এই ক্ষেত্রে 205(d)তে বলছে যে ম্যাজিস্ট্রেট যে কার্যক্রম আছে, সেই ম্যাজিস্ট্রেট তার কার্যক্রম স্থগিত রাখবেন। তাহলে ম্যাজিস্ট্রেটের যে নালিশি মামলার কার্যক্রম, সেই ম্যাজিস্ট্রেট তার নালিশি মামলার কার্যক্রম স্থগিত রাখবেন এবং তিনি স্থগিত রেখে পুলিশের কাছে রিপোর্ট তলব করবেন, পুলিশের রিপোর্ট। এই পুলিশের যদি রিপোর্ট পাওয়া যায়, এই পুলিশের রিপোর্ট পেয়ে ম্যাজিস্ট্রেট কি করবেন, যদি তিনি পুলিশের রিপোর্ট পেয়ে স্যাটিসফাইড হন এবং তিনি যদি এই পুলিশের রিপোর্ট পেয়ে আমলে গ্রহণ করেন, তাহলে ধরে নিতে হবে এটা একটা এফআইআর কেস অথবা এটা পুলিশি মামলা হিসাবে এটাকে মানে যে জিআর কেস হিসাবে এটাকে ট্রিট করে সামনে অগ্রসর হতে হবে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেল? দেখেন তাহলে কি লিখলাম, যে দুইটা, একটা বিষয় নিয়ে এফআইআর হয়েছে আবার সিআর কেসও হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট কি করবেন, বলছে ম্যাজিস্ট্রেট তখন তার নালিশি মামলার যে কার্যক্রম আছে সেটাকে স্থগিত রেখে রিপোর্ট তলব করবেন। কার কাছে রিপোর্ট তলব করবেন? পুলিশের কাছে। এবং তিনি যদি ওই পুলিশের রিপোর্টের ভিত্তিতে আমলে গ্রহণ করে, তাহলে ম্যাজিস্ট্রেট এটাকে এফআইআর কেস হিসেবে, অর্থাৎ সিআর কেস শেষ, সিআর কেস হিসাবে না, এটাকে এফআইআর কেস হিসেবে, অর্থাৎ ওই সিআর কেসটাকে একই সাথে সমন্বয় করে এটাকে এফআইআর কেস হিসেবে ট্রিট করে সামনে অগ্রসর হতে হবে। ঠিক আছে, ম্যাজিস্ট্রেট যদি এটাকে আমলে না নেয়, যে এই যে রিপোর্টটা আসলো, সেই রিপোর্টটা কিন্তু তাকে চাইতেই হবে। যদি এই রকমের হয়, ম্যাজিস্ট্রেটকে, এটা আইনের নিয়ম, যদি রিপোর্টটা তিনি আমলে না নেয় তাহলে কি হবে, না নেয়, অথবা যারা অভিযুক্ত আছেন, দেখা যায় এই অভিযুক্ত যারা আছেন তাদের সাথে সম্পর্কিত না এই পুলিশের রিপোর্টটা,
এরকম যদি হয় তাহলে কি হবে? বলতে তাহলে আমলে না নেয় অথবা তাদের সাথে যদি সম্পর্কিত না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট তার এই যে সিআর কেস টেস্ট অফ রেখেছিলেন এটা নিয়ে তিনি সামনে অগ্রসর হতে পারবেন। তাহলে সিআর কেসটা কি হতে পারে? সামনে অগ্রসর হতে পারে। ক্লিয়ার? বোঝা গেল? দেখেন এইটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের রিটেনে বেশ কয়েকবার জুডিশিয়ারি বার কাউন্সিল বেশ কয়েকবার এই প্রশ্নটা এসেছে যে এই রকমের যদি প্রবলেম অ্যারাইজ হয় তাহলে কি হবে। দেখেন আমি প্রায় বলি আপনাকে যারা প্রশ্ন করতে আসেন তারা প্রশ্ন করে, তারা যেগুলো প্র্যাকটিস করে, যেগুলো প্র্যাকটিক্যাল দেখে এইগুলোর উপরে। তাহলে এই যে 100 আমাদের ফৌজদারি কার্যবিধিতে যে জীবন্ত জিনিসগুলো আছে, এই যে 154 থেকে যে বিষয়গুলো দেখলাম আজকে যে বলছি 240 পর্যন্ত, এগুলো সব জীবন্ত, এগুলো সব কোর্টে কার্যকর হয়। এবং এর চাইতে আগেও বলছি এখনো বলছি, কোর্ট প্র্যাকটিসে অথবা ফৌজদারি কার্যবিধিতে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই। এবং এখনো বলি যে 20টা কোশ্চেন দিলে অন্তত 6-7টা কোশ্চেন এই টপিকের উপর পাবেন। এবং যেটা দেখাইছে যে সাজেশন এই কয়টা, মোস্ট ইম্পর্টেন্ট এই কয়টা, আর কিভাবে পড়বেন এটা এখন দেখাচ্ছি, কতটুকু পড়বেন এটা দেখাচ্ছি, কোনটুকু বাদ দেবেন সেটা দেখাচ্ছি। জাস্ট এনাফ। আপনি আমার ক্লাস অনুসরণ করবেন, ক্লাসটাকে লিখে রাখবেন, আমার নোট অনুসরণ করবেন। আর আমরা যে আমাদের যে প্রিলি বুস্টার প্যাকেজ আছে সেখানে তো A to Z আপনি সব পাবেন, নোট পাবেন, ক্লাস পাবেন, রিভিউ পাবেন, কুইজ পাবেন, যেটা আপনাকে মনস্তাত্ত্বিকভাবে অন্যদের থেকে এগিয়ে রাখবে, কুইজ টেস্ট সেটা পাবেন। এবং আপনি হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। তাহলে এইটা বোঝা গেল কিনা দেখেন, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে দেখেন আমরা একটু ব্যাকে চলে যাই। ব্যাকে আমরা শুরু থেকে দেখছিলাম যে আমরা আজকে পড়ব মামলার পূর্ব পর্যায়ে। তাহলে মামলার পূর্ব পর্যায়ে কার্যধারা কয়ভাবে শুরু করা যায়? 3 ভাবে শুরু করা যায়। এখন এই কার্যধারাগুলোর মধ্যে দেখেন তদন্ত আর একটা বিষয়, যে যখন তদন্ত রিপোর্টটা আসে তাহলে ম্যাজিস্ট্রেট আমলে গ্রহণ করতে পারে 3 ভাবে। একটা দেখছি অলরেডি নালিশ করলে আমলে গ্রহণ করতে পারে, তদন্ত রিপোর্টের ভিত্তিতে আমলে গ্রহণ করতে পারে। তাহলে তদন্ত রিপোর্ট বা তদন্ত বিষয়টা গুরুত্বপূর্ণ। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তদন্ত বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো, তদন্ত নিয়ে আমরা একটু কথা বলি, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব যে তদন্ত কার্যক্রম। তাহলে তদন্ত কার্যক্রম যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের শুরু করতে হবে সেকশন 157 থেকে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখব, যে বিষয়গুলো আমাদের পরীক্ষার জন্য প্রয়োজন। দেখেন সেকশন 157। তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম যে আমরা শুরুতে দেখেছিলাম যে মামলার পূর্ব পর্যায়ে। তাহলে মামলার পূর্ব পর্যায়ে আমরা 2টা বিষয় দেখব। একটা হচ্ছে অভিযোগ বা যে দায়ের, অভিযোগ দায়েরের পদ্ধতি দেখব। পদ্ধতি নিয়ে অলরেডি কথা বলা শেষ। দ্বিতীয় যে স্টেপটা আছে সেই স্টেপটা নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ এই স্টেপে আমরা কথা বলতেছি যে তদন্ত কার্যক্রম নিয়ে। তাহলে এখন আমরা দেখি তদন্ত যে বিষয়টা যদি আমাকে দেখতে হয় তাহলে আমাদের শুরু করতে হবে সেকশন 157 থেকে। 157 থেকে একবার কোশ্চেন এসেছে, এটা সম্ভবত জুডিশিয়ারিতে এসেছিল। এখন দেখেন এইখানে বলছে যে যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করতে পারে। তাহলে এটা অবশ্যই কোন অপরাধের সন্দেহ থাকতে হবে? আমলযোগ্য অপরাধে। তাহলে এখানে 2টা পয়েন্ট মনে রাখবেন। একটা হচ্ছে একটা যুক্তিসঙ্গত সন্দেহ থাকবে। কি থাকবে? যুক্তিসঙ্গত সন্দেহ। এই যুক্তিসঙ্গত সন্দেহ থাকবে কোন বিষয়ে? আমলযোগ্য অপরাধের বিষয়। তাহলে যদি আমলযোগ্য অপরাধের বিষয়ে যুক্তিসঙ্গত সন্দেহ থাকে তাহলে পুলিশ কি করতে পারে? তদন্ত কার্যক্রম শুরু করতে পারে। তাহলে এখানে দেখেন যে পুলিশের কাছে কিন্তু আপনার স্পেসিফিক্যালি কোনো এফআইআর করার প্রয়োজন নাই, আপনার কোনো জিডি করার প্রয়োজন নাই। কিন্তু পুলিশ কি করতে পারে? যে পুলিশ এই যুক্তিসঙ্গত যদি সন্দেহ থাকে তাহলে আমলযোগ্য অপরাধের তিনি তদন্ত কার্যক্রমে 157 ধারা অনুযায়ী অগ্রসর হতে পারে। এখন তিনি যে এই তদন্ত কার্যক্রমে অগ্রসর হলেন, এটা তাকে আর একটা দায়িত্ব আছে তার, এটা তাকে অবগত করতে হবে। কাকে অবগত করবে? তাহলে আমলে গ্রহণ করার মতো বা আমলযোগ্য বলতে পারি, আমলে নেয়ার ক্ষমতা সম্পন্ন যিনি ম্যাজিস্ট্রেট আছে সেই ম্যাজিস্ট্রেটকে এই তদন্ত সম্পর্কে জানিয়ে তিনি কি করতে পারেন? তার কার্যক্রমে অগ্রসর হতে পারেন।
তাহলে আমরা একটা দেখলাম যে পুলিশের কাছে যদি এফআইআর বা জিডি না থাকে তারপরেও তিনি 157 ধারা অনুযায়ী সন্দেহের ভিত্তিতে, যুক্তিসঙ্গত সন্দেহের ভিত্তিতে তদন্ত কার্যক্রমে অগ্রসর হতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখলাম এই যে পুলিশ বিভিন্ন জায়গায় তার তদন্তের ক্ষমতা পেয়েছেন। এফআইআর কেসের ক্ষেত্রে 156 ধারায়, জিডির কেসের ক্ষেত্রে 155(2) ধারায়। এখন আমরা দেখলাম আবার ওই যে জিডির ক্ষেত্রে 155(2) ধারায়, আবার আমরা দেখলাম সিআর কেসের ক্ষেত্রে 202 ধারায়। তাহলে এই তদন্ত কার্যক্রমগুলো তিনি কিভাবে পরিচালনা করবেন? তিনি কি বাসায় বাসায় যাবেন নাকি কাউকে ডাকবেন? এই বিষয়টা নিয়ে কথা বলেছে সেকশন 160। তাহলে আমরা এখন দেখি সেকশন 160। এটা মুছে ফেললাম, খুব সহজ বিষয়। সেকশন 160 বলেছে যে পুলিশ কি করতে পারেন। এখানে শুধু একটা পয়েন্ট মনে রাখবেন যে ঘটনার সম্পর্কে পরিচিত ব্যক্তি, যে সকল ব্যক্তি আছেন তাদেরকে লিখিতভাবে কি করতে পারেন, তাকে লিখিতভাবে তলব করতে পারেন। তাহলে ঘটনার সাথে পরিচিত ব্যক্তিদেরকে লিখিত যে তলব করার ক্ষমতা, এই তলব করার ক্ষমতা কত ধারায় দিয়েছে? তলব করার ক্ষমতা প্রদান করেছে, এবং এই ক্ষমতাটা তিনি 160 ধারা অনুযায়ী প্রয়োগ করতে পারেন। এরপর দেখেন যে পুলিশ যখন কোনো ব্যক্তিকে তলব করে অথবা ঘটনাস্থলে যায়, তখন পুলিশের একটা কাজ আছে। এই কাজটা কি? পুলিশ যা যা বিষয় দেখলেন, যে সকল ব্যক্তিদেরকে পর্যালোচনা করলেন বা যে সকল ব্যক্তিদেরকে পর্যবেক্ষণ করলেন, যাদেরকে কিছু বিষয় এই ঘটনা সম্পর্কিত জানার বিষয় জিজ্ঞেস করলেন, তাদের বক্তব্যটা নেবেন না? তাহলে এটাকে আমরা বলে থাকি পুলিশের কর্তৃক সাক্ষী গ্রহণ, অথবা আমরা বলে থাকি পুলিশ কর্তৃক সাক্ষীর জবানবন্দি গ্রহণ। তাহলে পুলিশ কর্তৃক এই যারা সাক্ষী আছেন এদের জবানবন্দি গ্রহণ করে পুলিশের 161 ধারায়। তাহলে পুলিশ কর্তৃক সাক্ষ্য গ্রহণ। তাহলে এই যে পুলিশ কর্তৃক যারা এই ঘটনাস্থলে ছিলেন, ঘটনা সম্পর্কে জানেন, এদের বিভিন্ন প্রশ্ন করবেন এবং এরা যে সকল উত্তর দেয় সেই উত্তরগুলো পুলিশ এখানে লিপিবদ্ধ করবেন। এখন একটা বিষয় মনে রাখতে হবে যে পুলিশ কিন্তু এখানে কাউকে উত্তর দিতে বাধ্য করতে পারবে না। তাহলে মনে রাখতে হবে পুলিশ এখানে কাউকে উত্তর দিতে বাধ্য করতে পারে না। এইটা একটা পয়েন্ট মনে রাখবেন। আরেকটা বিষয় মনে রাখতে হবে, তাহলে এই পুলিশ কি করবেন? এই যে তিনি ঘটনাগুলো লিপিবদ্ধ করলেন, যাদের সাক্ষ্য গ্রহণ করলেন, এগুলোকে সব একদম গদবাদে লিপিবদ্ধ করবেন না। এটা প্রত্যেকটাকে কি করতে হবে যে এই বিবৃতিটা, প্রত্যেকের বিবৃতিটাকে আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করতে হবে। প্রত্যেকের বিবৃতি কি করতে হবে? আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন পুলিশের কাছে আমরা যে স্টেটমেন্টটা দিয়েছি, আমি একজন সাধারণ মানুষ, পুলিশ আমাকে ডেকেছে, বলছে যে আপনি এইখানে একটা জখম হয়েছে, আপনি জখম সম্পর্কে কি জানেন? আমি একটা স্টেটমেন্ট দিলাম। তাহলে এখানে কি আমি এই যে স্টেটমেন্টে দেখেন, আমি যখন এফআইআর করেছি আমি পুলিশের কাছে স্বাক্ষর দিয়েছি, আমি যখন সিআর কেস করেছি আমি ম্যাজিস্ট্রেটের কাছে আমার স্বাক্ষর করেছি। এখন এই 161 ধারার জবানবন্দিটা আমি যখন দিব তখন কি আমার স্বাক্ষর করতে হবে? দেখেন এই বিষয়টা নিয়ে বলছে সেকশন 162, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেভাবে লাইনটা লিখে দিবে এইভাবে লাইনটা পড়বেন। ঠিক আছে? তাহলে এইখানে আমরা দেখেছিলাম যে কিছু প্রশ্ন আছে ইংরেজি টার্ম দিয়ে দেয়, যেটা কোথায় আছে। তাহলে এইটা একটা ইংরেজি টার্ম, এইটা মনে রাখবেন। সেকশন 162 এখানে বলেছে স্টেটমেন্ট টু পুলিশ নট বি সিঙ্কড। তাহলে কি বলছে এর অর্থ? অর্থ হচ্ছে পুলিশের কাছে দেয়া বিবৃতিতে আপনি কি করবেন না? স্বাক্ষর করবেন না। তাহলে পুলিশের কাছে বিবৃতিতে পুলিশ আপনি যে বিবৃতিটা দিয়েছেন 161 ধারা, 162 ধারা বলছে এখানে আপনাকে স্বাক্ষর করতে পুলিশ কি করতে পারবে না? বাধ্য করতে পারবে না। এখানে আপনার স্বাক্ষর করার প্রয়োজন নাই। ঠিক আছে? এখন এই মামলার কার্যক্রমে যখন তদন্ত কার্যক্রম অনুসরণ হয়, যখন তদন্ত কার্যক্রম পরিচালিত হয়, তখন একটা কাজ হয়। কি হয় জানেন? অনেক সময় দেখা যায় যে দোষী ব্যক্তি আছে তিনি তার দোষটাকে স্বীকার করতে চায়, তিনি কনফেশন দিতে চায়। তাহলে এই ধরনের ক্ষেত্রে যদি তৈরি হয় তখন পুলিশ কি করবে? এটাকে 168 ধারায় রেকর্ড করবে? কেন 161 ধারায় রেকর্ড করবে না? হচ্ছে আপনারা
এভিডেন্স অ্যাক্ট জানেন, এভিডেন্স একটা কনফেশন নিয়ে কথা বলেছে, তাহলে পুলিশের কাছে যদি কেউ কোনো বক্তব্য প্রদান করে এর কি কোনো সাক্ষ্যগত মূল্য আছে? এর কোনো সাক্ষ্যগত মূল্য তো নাই। তাহলে যদি কেউ কনফেশন দিতে চায়, তাহলে কনফেশন দিতে চাইলে কি করবে বলেন? আপনি বলেন যে আমি কনফেশন দিতে চাই, তাহলে পুলিশের দায়িত্বটা কি? পুলিশ কি 161 দ্বারা এই যে দেখলাম তিনি কি করতে পারেন? পুলিশের কাছে সাক্ষ্য গ্রহণ করতে, সাক্ষ্যর জবানবন্দিটা নিবেন, তাদের বক্তব্যটা রেকর্ড করবেন লিখিত আকারে, আলাদা আলাদাভাবে নেবেন, তাদের স্বাক্ষর করতে বাধ্য করতে পারবেন না। তাহলে পুলিশের কাছে যদি এই রকমের কোনো তথ্য আসে বা কেউ যদি বলে যে আমি এই বিষয়ে আমি কাজটা করেছি, আমি স্বীকার করতে চাই, তাহলে তিনি কি করবে? এটার তো সাক্ষ্যগত মূল্য নাই। তাহলে তিনি যে কাজটা করেন, আমরা কমেন্ট করে ফেলেন, অলরেডি একজনে কমেন্ট করেছেন। তাহলে আমরা এখন দেখি তিনি কি কাজ করবেন। এই ধরনের ক্ষেত্র তৈরি হলে তিনি 164 দ্বারার জবানবন্দি বা 164 দ্বারা কার্যক্রম নেবেন। এখন 164 দ্বারার আচ্ছা শব্দ আসতেছে, কোনো শব্দ আসার তো কথা না, কি শব্দ হচ্ছে? অন্য কারো শব্দ হচ্ছে? কোনো শব্দ আসার তো কথা না, কি শব্দ হচ্ছে? ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে আবারও বলি, এখনো বলি, আপনারা এখন পর্যন্ত যারা ক্লাসটা করতেছেন, আপনাদের যাদের ক্লাসটা ভালো লাগতেছে, যারা আমাদের বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান তারা এই উপরোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর আপনারা যারা হচ্ছে বুস্টার প্যাকেজে যুক্ত হবেন, নেক্সট ক্লাস আমরা একটা বা দুইটা দিন ওয়েট করে নিব, আপনাদের জন্য অপেক্ষা করব যাতে আপনারা একদম শুরু থেকে ক্লাসটা পেয়ে যান। তাহলে এখন একটা বিষয় দেখি যে 164 দ্বারা এখন কি শেষ হয়েছে কিনা দেখেন। 173 দ্বারায় কিছু নিবেন, এখানে 173 দ্বারায় কিছু নেওয়ার সুযোগ নেই। এখন ওকে ঠিক আছে, এটা আগে জানালে আরো ভালো হতো, যদি শব্দ হয় এটা সলভ করা যেত। তাহলে দেখেন কি হ্যাঁ, তাহলে কি করব আমরা? যদি এই ধরনের কোনো তথ্য আসে পুলিশের কাছে, তাহলে পুলিশ এটাকে কি করবে? 164 দ্বারার ব্যবস্থা গ্রহণ করবে। 164 দ্বারা পুলিশ রেকর্ড করে না, তাহলে পুলিশ কি করবে? এই কাজটা কখন করতে পারে? তাহলে এই 164 দ্বারার জবানবন্দিটার জন্য পুলিশ কখন ব্যবস্থা, এটা হয় কোন পর্যায়ে? তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে, এটা কোন পর্যায়ে আসলে ঘটে। দেখেন, এটা পর্যায়ে ঘটবে তদন্ত পর্যায়ে। তাহলে তদন্ত পর্যায়ে যদি কেউ দোষ স্বীকার করতে চায়, অথবা তদন্তের পরে, কিন্তু অনুসন্ধান বা বিচারের শুরুর পূর্বে, তদন্তের পর বা তদন্তের পর কিন্তু অনুসন্ধান বা বিচারের পূর্বে যদি কেউ দোষ স্বীকার করতে চায়, তাহলে কি করবে? তাহলে পুলিশ কি এই দোষটাকে রেকর্ড করতে পারবে না? তাহলে পুলিশ এটাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। এখন কোন ম্যাজিস্ট্রেট এটা রেকর্ড করতে পারে? যে কোনো ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারবে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারবে না। এখন আমরা দেখি তাহলে কোন ম্যাজিস্ট্রেট এই দোষ স্বীকার রেকর্ড করতে পারে। দেখেন, তাহলে এখানে ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাম শুনেছেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নাম শুনেছেন, তাহলে যিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন তিনি এইটাকে রেকর্ড করতে পারেন। ফার্স্ট ক্লাস যিনি ম্যাজিস্ট্রেট আছেন সেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এটাকে রেকর্ড করতে পারেন। তারপর যিনি সরকারিভাবে সরকারের মাধ্যমে কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত, মনে রাখেন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও এই বিষয়টা রেকর্ড করতে পারেন। তাহলে এই যে ম্যাজিস্ট্রেটরা আছেন, এই ম্যাজিস্ট্রেটের কাছে তিনি কি করবেন? এই পুলিশ কর্মকর্তা আপনার রেফার করবে যে এইটা দোষ স্বীকার করতে চাচ্ছে, ঠিক আছে? তখন ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট এটাকে রেকর্ড করবেন, লিপিবদ্ধ করবেন। এই লিপিবদ্ধ তিনি কিভাবে করবেন? এইটা বলছে 364 দ্বারায়। তাহলে আমরা দেখি 364 দ্বারায় বলছে লিপিবদ্ধ করার পদ্ধতি। তাহলে এই লিপিবদ্ধ করার পদ্ধতি নিয়ে আমরা এখন একটু কথা বলি। দেখেন, লিপিবদ্ধ করার আগে ম্যাজিস্ট্রেটকে 164 দ্বারা বলছে আর একটা কাজ করতে হবে। ম্যাজিস্ট্রেটের কি কাজ করতে হবে? ম্যাজিস্ট্রেটের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যিনি দোষ স্বীকার করতে চায় তাকে সতর্ক করতে হবে, ওয়ার্নিং দিতে হবে যে আপনি দোষ স্বীকার করতে বাধ্য না। আপনি যদি দোষ স্বীকার করেন, এই দোষ স্বীকারের বিষয়টা আপনার বিরুদ্ধে প্রয়োগ হতে পারে বা প্রয়োগ হবে, ঠিক আছে? আপনি দোষ স্বীকার করতে বাধ্য না। ম্যাজিস্ট্রেট এই বিষয়টা তাকে বলবেন। বলার পরে তিনি যদি
যে রাজি হয় যে না, তারপর তিনি দোষ স্বীকার করবেন, তখনই ম্যাজিস্ট্রেট এইটাকে 364 ধারা অনুযায়ী রেকর্ড করার ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি যে ম্যাজিস্ট্রেট কিন্তু পুলিশ নিয়ে আসলো, ম্যাজিস্ট্রেট দোষ রেকর্ড করা শুরু করে দিলে ব্যাপারটা এমন নয়, তিনি তাকে ওয়ার্নিং দিবে, এটা 164 ধারায় বলা আছে। তারপর কি করবে, হুই স্পেশাল, যাকে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে যারা আছেন তাদেরকে যদি এই ক্ষমতাটা দেওয়া হয় তখন, ঠিক আছে, এটা স্পেশাল ম্যাজিস্ট্রেট না, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত মানে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে যদি এই ক্ষমতাটা দেয় তখন। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে এই 364 ধারার জবানবন্দি, 364 ধারায় কি কি বিষয় লক্ষ্য রাখবে। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে এই রেকর্ডের ভাষাটা হবে কি রকম। বলছে এইটার ভাষাটা হবে যে ভাষায় জবানবন্দি দিয়েছে, যে ভাষায় জবানবন্দি প্রদান করে সেই ভাষায় রেকর্ড হবে, বা ইংরেজি যদি ভাষা থাকে ইংরেজি বা আদালতের ভাষায়, এই ভাষায় হচ্ছে এই জবানবন্দিটা রেকর্ড হবে। দ্বিতীয় বলেছে যে এই যে রেকর্ডটা করবে, এই রেকর্ডটায় স্বাক্ষর দিতে হবে। কার স্বাক্ষর থাকবে? যিনি এই জবানবন্দিটা দিয়েছেন, অর্থাৎ 164 দ্বারা যিনি জবানবন্দিটা দিয়েছেন, যিনি দোষ স্বীকার করেছেন, তার এখানে স্বাক্ষর থাকবে। যিনি ম্যাজিস্ট্রেট আছেন সেই ম্যাজিস্ট্রেটের এখানে একটা স্বাক্ষর থাকবে। তাহলে দেখেন, যে ভাষায় জবানবন্দি দিয়েছে সেই ভাষা অথবা ইংরেজি ভাষা অথবা আদালত, এই 3টা পয়েন্ট মনে রাখেন 364-র জন্য। স্বাক্ষর করবেন কে? স্বাক্ষর করবেন ম্যাজিস্ট্রেট, একটা স্বাক্ষর করবেন, যিনি জবানবন্দি গ্রহণ দিয়েছেন তিনি একটা স্বাক্ষর করবেন, এবং এখানে ম্যাজিস্ট্রেট একটা প্রত্যয়ন দিবেন। এই প্রত্যয়নে তিনি লিখবেন যে আপনার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই জবানবন্দিটা গ্রহণ করা হচ্ছে, এই বিষয়টা লিখবেন। এটা রিটেনের আলোচনা, প্রিলির জন্য এই 3টা পয়েন্ট মনে রাখবেন। তাহলে কোন ভাষায় কে স্বাক্ষর করবেন, কে স্বাক্ষর করবেন, এই বিষয়টা মনে রাখতে হবে। রিটেনের জন্য আমাদের সাক্ষ্যগত মূল্য দেখতে হবে, প্রত্যয়নের বিষয়টা দেখতে হবে, স্মারকলিপি যে প্রস্তুত করবে ম্যাজিস্ট্রেট কিভাবে প্রস্তুত করবে এটা দেখতে হবে। প্রিলির জন্য এতটুকুই এনাফ। তাহলে 164 ধারার জবানবন্দিটা কোন ধারার পদ্ধতি অনুসরণ করে লিখতে হবে? 364 ধারার জবানবন্দি। এই 364 ধারার পদ্ধতি অনুসরণ করার আগে ম্যাজিস্ট্রেটের কি করতে হবে? তাকে ওয়ার্নিং দিতে হবে। কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা করতে পারে, পুলিশের দায়িত্ব কি, কোন পর্যায়টা নিতে পারে, এই আশা করি এতটুকু জানলেই এই 164 ধারা থেকে চলবে। ঠিক আছে, আপনারা এখন পর্যন্ত যারা ক্লাস করতেছেন আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে, ক্লাস বুঝতেছেন কিনা এটা একটু জানিয়ে ফেলবেন খুব দ্রুত সময়ের মধ্যে। এখনো যারা শেয়ার দেন নাই, শেয়ার দিয়ে ডান লিখবেন। এখনো অনেক রাত, অলরেডি 1.5 ঘন্টার প্লাস ক্লাস শেষ হয়েছে। আমরা আপনার হচ্ছে এখনো আপনারা প্রায় 80+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা যারা প্রিলি বুস্টার প্যাকেজে যুক্ত হয়েছেন তারা জানাবেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনারা দেখেন যে পুলিশ তার যখন তদন্ত কার্যক্রম পরিচালনা করে তখন অনেক জিনিস জব্দ করে, অনেক জায়গায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তাহলে এই যে পুলিশ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে, সেই তল্লাশি কার্যক্রম পরিচালনার ক্ষমতাটা তিনি কোথায় পেল? দেখেন, থ্যাংক ইউ কাইসার হামিদ, অসাধারণ লিখেছেন। আনিস, আপনার গুড অ্যান্ড ওয়েল, থ্যাংক ইউ, ক্লাসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনারা আপনাদের বন্ধুদেরকে অবশ্যই রেফার করবেন, অনেক ভালো, থ্যাংক ইউ। আসাদুজ্জামান জুয়েল, ওকে। তাহলে দেখেন পুলিশ কি করে, একটা তল্লাশি চালায় না? দেখেন এই তল্লাশিতে পুলিশ চালানোর ক্ষমতাটা তদন্তের সময় কোথায় পেল? তাকে আদালত থেকে পারমিশন নিতে হয় যে আমি তল্লাশি চালাবো, আমাকে পারমিশন দেন? নো। তাহলে এইটা ক্ষমতাটা তিনি পায় 165 ধারায়। তাহলে শুধু একটা পয়েন্ট মনে রাখবেন 165 ধারা থেকে, যে পুলিশের যে তল্লাশি কার্যক্রম, সেই তল্লাশি কার্যক্রমের অনুমোদন বা তল্লাশি কার্যক্রম যে পরিচালনা করতে পারে সেটা কত ধারা অনুযায়ী পারে? 165। ঠিক আছে, তাহলে দেখেন যে তদন্তের জন্য প্রয়োজনীয় জিনিস, তাহলে কিসের জন্য? তদন্তের জন্য প্রয়োজনীয় জিনিস উদ্ধার করতে বা প্রয়োজনীয় জিনিসের ব্যাপার উদ্ঘাটন করতে, প্রয়োজনীয় জিনিস বের করতে, প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে তিনি তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে পারেন। এই তল্লাশি কার্যক্রমের পরিচালনা করতে অনুমতি তিনি 165 ধারায় পেয়েছেন। এখানে তার স্পেশালি কোনো ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই। এখন দেখেন, তাহলে এই যে ম্যাজিস্ট্রেট, থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছেন, ঠিক আছে, এরকম ক্লাস পেলে স্যার ইনশাল্লাহ অবশ্যই বসে পাস করতে পারবেন। থ্যাংক ইউ মানু, থ্যাংক ইউ। এই ক্লাসটা যেভাবে বললাম এইভাবে লিখতে হবে, এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি তো আগেও বলে দিলাম আপনাদেরকে যে যারা পাস করতেছেন তাদের জন্য এই বুস্টার প্যাকেজ।
এবং বুস্টার প্যাকেজে আমাদের ইফোর্টের কোনো কমতি থাকবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তদন্ত তো কতদিন যাবত করবে, তার মনের মতো ইচ্ছে হলো তদন্ত কার্যক্রম চালিয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয় যে পুলিশ যখন তদন্ত কার্যক্রম করে তখন দেখবেন পুলিশ একটা কাজ করে, মাঝে মাঝে রিমান্ডের আবেদন করে না? সেই রিমান্ডের আবেদনটা আফিফা বুশরা অ্যামাইজিং ক্লাস, থ্যাংক ইউ, উনি আমার ফিজিক্যাল ব্যাচের স্টুডেন্ট। ও আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের যে বুস্টার প্যাকেজের অফলাইনে যারা ক্লাস করতে চান, অফলাইনে 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। 7ই ফেব্রুয়ারি অফলাইনে ঢাকার ফার্মগেটের আরিস হোম সেন্টারের G21 নাম্বার রুমে যারা অফলাইনে করতে চান তারা 7ই ফেব্রুয়ারি যুক্ত হতে পারেন, ওই ক্লাসটা ওপেন থাকবে। আর আপনারা যারা অনলাইনে যুক্ত হতে চান তারা তো খুব দ্রুত এই নাম্বারে অথবা আমাকে যে ইনবক্স আছে ইনবক্সে যোগাযোগ করবেন, খুব দ্রুত যোগাযোগ করবেন। আচ্ছা, এখন দেখেন এই রিমান্ডে চাইতে পারে। এখন আমরা একটু রিমান্ড নিয়ে কথা বলি। দেখেন, রিমান্ডে চাওয়ার পূর্ব শর্ত হচ্ছে সেকশন 167তে বলেছে যদি যে অভিযোগটা হয়, পুলিশ যদি এই অভিযোগটা দেখে যে এই অভিযোগটা দৃঢ়ভিত্তিক, কি ভিত্তিক? দৃঢ়ভিত্তিক, এবং তিনি তার 24 ঘন্টা সময়ের মধ্যে যদি তদন্ত শেষ না করতে পারে, কত ঘন্টা? 24 ঘন্টার সময়ের মধ্যে যদি তিনি তদন্ত শেষ না করতে পারে, তাহলে পুলিশ যদি মনে করে যে এই ব্যক্তির কাছ থেকে কি পাওয়া যাবে, আরো তথ্য পাওয়া যাবে এই ঘটনা সম্পর্কে, আরো ক্লারিফাই করা প্রয়োজন এই তদন্ত কার্যক্রমের স্বার্থে, তখন পুলিশ একটা কাজ করে। সেটা হচ্ছে তার যে লিখিত যে ডায়েরি আছে, তিনি একটা ডায়েরি মেনটেন করেন। এই ডায়েরির লিখিত ঘটনা সম্পর্কিত তথ্যের নকল সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এটাকে আসামিকে প্রেরণ করে। তাহলে তার যে ডায়েরি আছে সেই ডায়েরির লিখিত ঘটনা সম্পর্কিত তথ্য সহ প্রেরণ করেন। তখন এই যে প্রেরণ করার পরে পুলিশ 167(2) ধারা মোতাবেক 167(1) এইটা বলছে কি বলছে, অভিযোগটা হয় যদি দৃঢ়ভিত্তিক, তদন্ত 24 ঘন্টার মধ্যে যদি পুলিশ তদন্ত কার্যক্রম শেষ না করতে পারে, তখন পুলিশ কি করবে? ডায়েরিতে তার লিখিত ঘটনা সম্পর্কিত তথ্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, এবং ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে তিনি কি করতে পারেন? এটাকে এই যে আসামি আছে তাকে রিমান্ড চাইতে পারেন, অর্থাৎ তাকে পুলিশের হেফাজতে চাইতে পারেন। তাহলে এই যে চাওয়াটা এখানে বলছে, এখান থেকে একটা বিষয় মনে রাখবেন, সর্বোচ্চ 15 দিন। তাহলে এই যে পুলিশের রিমান্ডে দেয়া যাবে, সর্বমোট 15 দিনের জন্য আসামিকে পুলিশের হেফাজতে দেয়া যাবে। কতদিন? সর্বোচ্চ পুলিশ হেফাজতে 15 দিনের জন্য দেয়া যাবে। ওকে, আশা করি বিষয়টা বুঝেছেন। এখন এইটার ক্ষেত্রে কিন্তু এই শর্তগুলো পূরণ করতে হবে। এই শর্তগুলো যদি পূরণ না করে তাহলে কিন্তু এই বিষয়ে আপনার কি করা যাবে না, এই বিষয়ে হ্যাঁ, থ্যাংক ইউ আব্দুল কাদের, অসংখ্য ধন্যবাদ। পরে আপনাকে মাথায় সেট হয়ে যাচ্ছে। আর কারো কোনো কমেন্ট থাকলে সেটা জানাবেন। ওকে, তাহলে যে বিষয়টা বললাম যে এই কার্যক্রমটা সর্বোচ্চ কতদিন পর্যন্ত পুলিশের হেফাজতে দিতে পারে? 15 দিনের। এই দিনটা গুরুত্বপূর্ণ। আর এই বিষয়গুলো মনে রাখবেন, 24 ঘন্টার মধ্যে শেষ না হলে দৃঢ়ভিত্তিক যদি অভিযোগটা হয়। এখন দেখেন এই তদন্ত কার্যক্রম পুলিশ কতদিনের মধ্যে শেষ করবে? তদন্ত কার্যক্রম শেষ করার জন্য পুলিশ সময় পাবে সর্বমোট 120 দিন। তাহলে দেখেন সেকশন 167(5) বলছে 120 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে। এখন এইটা কি বাধ্যতামূলক পুলিশের জন্য? আপনারা তো দেখেন যে আসলে 120 দিন কেন, 1020 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারে না পুলিশ। তাহলে এই কার্যটা কি পুলিশের জন্য বাধ্যতামূলক কিনা? তাহলে দেখেন এই কার্যটা আসলে পুলিশের জন্য বাধ্যতামূলক না। তাহলে দেখেন যেহেতু এটা বাধ্যতামূলক না, এই কারণে পুলিশ আসলে এই 120 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে বাধ্য না। তাহলে এই 120 দিন আমরা কিভাবে কাউন্ট করব? 120 দিন কাউন্ট করতে হবে সংবাদ প্রাপ্তির তারিখ হতে। তাহলে যখন তিনি সংবাদ পেলেন সেই সংবাদ প্রাপ্তির তারিখ হতে 120 দিন, অথবা যদি তিনি সংবাদ না পায় ম্যাজিস্ট্রেটের আদেশের মাধ্যমে যদি তদন্ত শুরু করে তাহলে ম্যাজিস্ট্রেটের আদেশ প্রাপ্ত হওয়ার পরবর্তী, তাহলে ম্যাজিস্ট্রেটের আরো আদেশ প্রাপ্তি হওয়ার পরবর্তী 120 দিন অথবা সংবাদ প্রাপ্তির পরবর্তী 120 দিনের মধ্যে পুলিশ কি করবে? তদন্ত কার্যক্রম শেষ করবে। এটা নির্দেশ, এটা আদেশমূলক কোনো কার্যক্রম নয়। আচ্ছা, এখন দেখেন আরেকটা বিষয়, যদি এই সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ না করতে পারে তখন একটা বিষয় সৃষ্টি হয়, সেটা হচ্ছে একটা ভ্যালিড গ্রাউন্ড সৃষ্টি হয় জামিনের। তাহলে দেখেন আমরা জামিনের অনেকগুলো গ্রাউন্ড দেখব,
যে বেইলেবল অফেন্সের ক্ষেত্রে জামিন, নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে জামিন, নির্ধারিত সময় বিচার সম্পন্ন না করতে পারলে জামিন, নির্ধারিত সময় তদন্ত শেষ না করতে পারলে জামিন। তখন আদালত একজন আসামিকে এই তদন্ত কার্যক্রম যদি ঠিক সময় মতো সম্পন্ন না হয় তখন জামিন প্রদান করতে পারে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি তিনি ম্যাজিস্ট্রেট হন তাহলে তিনি এই ক্ষেত্রে জামিন প্রদান করতে পারবেন এমন আসামিকে যিনি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ডের দণ্ডনীয় কোনো অপরাধের অভিযুক্ত নয়। তাহলে এই রকমের যদি অভিযুক্ত না হয় তাহলে তিনি জামিন প্রদান করতে পারবে ম্যাজিস্ট্রেট 120 দিনের মধ্যে যদি তদন্ত কার্যক্রম শেষ না হয়। আর সেশন জাজ তিনি কি করতে পারবেন, এই যে অপরাধগুলো আছে এই অপরাধগুলোর অভিযুক্ত ব্যক্তিদেরকেও জামিন প্রদান করতে পারে কে, সেশন জাজ, যদি 120 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ না হয়। ঠিক আছে, তাহলে সেশন জাজ যে কোনো অপরাধে কি করতে পারে, জামিন প্রদান করতে পারে 120 দিনের মধ্যে যদি তদন্ত কার্যক্রম শেষ না হয়। আর ম্যাজিস্ট্রেট শুধু পারবে কোন ক্ষেত্রে, মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড তবে 10 বছরের অভিযুক্ত না হয়, অর্থাৎ এর কম ক্ষেত্রে পারবে কে, ম্যাজিস্ট্রেট। আর এর বেশি বা যে কোনো ক্ষেত্রে পারবে কে, সেশন জাজ। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিন্তু সেশন জাজ এবং ম্যাজিস্ট্রেটেরও একটা ফাংশন আমরা দেখলাম জামিন দেওয়ার ক্ষেত্রে। কোন টাইম ফ্রেম এই 120 দিনের টাইম ফ্রেমটার উপর ভিত্তি করে। ক্লিয়ার? আচ্ছা, দেখেন অলরেডি আমরা 1 ঘন্টা 40 মিনিটের মতো ক্লাসে আছি, আপনারা এখনো 84 স্টুডেন্ট ক্লাস করছেন। আমি আসলে আজকে আর ক্লাস নেব না, আমার ইচ্ছে ছিল যে তদন্ত কার্যক্রমটা শেষ পর্যন্ত পড়াবো, কিন্তু তদন্ত কার্যক্রমের যে ফার্দার ইনভেস্টিগেশন এটা নিয়ে অনেক আলোচনার বিষয় আছে, কিছু আলোচনা আছে, 169 ধারা নিয়ে কিছু কথা আছে, 172, 73 এটা নিয়ে একটু আলোচনা আছে, যাতে আপনাদের ভালো করে বুঝতে পারেন। তো এই কারণে আর আগামীকালকে আমি ঢাকাতে যাব, অর্থাৎ আগামীকালে হাইকোর্টে আমার একটা কাজ আছে, সুতরাং হচ্ছে খুব সকালে আমি আমার এখান থেকে রওনা দিতে হবে, যার কারণে আজকে আর অগ্রসর হব না। আজকে এই পর্যন্তই আলোচনার বিষয়। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে সেই বিষয়গুলো আমি একটু পড়ার চেষ্টা করব। আপনারা যারা আমাদের বুস্টার প্যাকেজে যুক্ত হতে চান, অফলাইনে যারা যুক্ত হতে চান তারা 7ই ফেব্রুয়ারি আমাদের প্রথম ক্লাস শুরু, আর যারা অনলাইনে যুক্ত হতে চান তারা যুক্ত হয়ে নেবেন। আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করব, আপনাদের ক্লাসটা কেমন লেগেছে এটা জানিয়ে ফেলবেন খুব দ্রুত। আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, না নোট এখন করতে হবে, কারণ এখন আগে আপনাদেরকে যে বিষয়টা পড়াইছি, আপনারা জানেন অনেক স্টুডেন্ট আছে মানে 1-1.5 বছর আগের স্টুডেন্ট, 1 বছরের, তো তাদেরকে যে বিষয়টা পড়াইছি এই বিষয়টা দেখেন। আমি কিন্তু এটার নাম কেন বুস্টার দিয়েছি, এটার নাম বুস্টার দেওয়ার কারণ হচ্ছে এইটা যে এখন শেষ সময়ের একটা গুছানো প্রস্তুতি হবে। এতদিন যেটা পড়াইছি আপনাদের শেখার জন্য, জানার জন্য পড়াইছি, এখন দেখছেন আমি মার করে মোড়ে দেখেছি এই সেকশনগুলো গুরুত্বপূর্ণ, এই সেকশনের এতটুকু পড়তে হবে, এই সেকশনের এতটুকু বাদ দিতে হবে। তাহলে এই কারণেই তো এটা বুস্টার, তাহলে এই কারণেই আপনাকে এই ক্লাসটা লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, অসাধারণ মনোমুগ্ধ ক্লাস, মেহেদী আছেন। আচ্ছা, আবারও বলি আমাদের বুস্টার প্যাকেজে কিন্তু আপনার প্রস্তুতি সব থাকবে একদম। এই ধরনের ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের আগে আপনাকে বলা হবে যে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে, এই বিষয়গুলো এইভাবে পড়তে হবে, এই বিষয়গুলো এইভাবে বাদ দিতে হবে। ঠিক আছে, তো আমাদের বুস্টার প্যাকেজে যারা এখনো যুক্ত হন নাই তাদেরকে বলবো আপনার আমাদের সাথে দেখে, হ্যাঁ অবশ্যই আগামীকালকে আমি হাইকোর্টে থাকবো সকাল 10টা থেকে, আপনারা যারা আছেন তারা চলে আসতে পারেন। হ্যাঁ, মুনিয়া আহমেদ, নেক্সট ক্লাস 2-1 দিন পরে নেব, আপনাদের একটু ভর্তি হওয়ার সময় দিব। থ্যাংক ইউ, এখনো নোট করবো তো, খুব থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে ক্লাস, কমেন্ট করেছেন। ওকে, যারা শেয়ার দিয়েছেন তারা শেয়ার দিয়ে ডান লিখবেন, নোট জেতার সুযোগটা মিস করেন না। আর আপনারা যারা বন্ধুদেরকে কমেন্টে মেনশন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা পার্টিসিপেট করেছেন বিশেষ করে অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেকেরই মনে ভয় ছিল যে আমি অনেকদিন পর শুরু করছি, পারবো কিনা শেষ পর্যন্ত, তারাও দেখতেছি বেশ স্বাচ্ছন্দ্যে কমেন্ট করছেন। এই যে হাসিব বদ্র, শুরুতে অত্যন্ত ভীতিগ্রস্ত ছিলাম, এখন অনেকটা আত্মবিশ্বাস। থ্যাংক ইউ, এটাই আমাদের কাজ, আত্মবিশ্বাসী করা। লিখিত ব্যাচের হলে এই ক্লাস করার লোক সামলাতে পারবো না। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয়, এবং আপনাদেরকে বলবো যে আপনারা যারা পাস করতে চান, একদম লাস্ট চান্স এটাই হিসাবে, এটা লাস্ট চান্স হিসাবে নিতে চান, তাদের জন্য বুস্টার প্যাকেজ, অনলাইনে বা অফলাইনে যেখানে আছেন আপনি সেখানে আমরা আছি, ঢাকাতে বা ঢাকার বাইরে।
সারা দেশের সাথে আমরা যুক্ত আছি। আপনি চাইলে আমাদের এই প্যাকেজে যুক্ত হতে পারেন। এবং আপনাদের যাদের ভালো লেগেছে, আপনাদের প্রতি দাবি হচ্ছে আপনাদের যে সকল বন্ধু আছে যারা একটা ভালো গাইডলাইন চায়, এটা লজ্জার বিষয় না, আপনি একজনকে হেল্প করলেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা একটা ভালো গাইডলাইন চায়, তারা চায় মনে প্রাণে পাশ করতে চায়, তাদের জন্য এই প্যাকেজটা। তাদেরকে বলার অনুরোধ রইল, অফলাইনে 7ই ফেব্রুয়ারি শুরু, অনলাইনে তো আজকে থেকে শুরু হলো। আগামীকালকে ক্লাস নিব না, পরশু থেকে হয়তো আমাদের ক্লাস হবে। আমি আমাদের যারা প্রাইভেট স্টুডেন্ট আছে তাদেরকে জানিয়ে দেবো, রুটিন দিয়ে দেবো যে কী ক্লাসে কী কী পড়াবো। তো বিষয়টা হচ্ছে আপনাদের আগেই বলেছি যে আমরা কীভাবে 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছে, যে আপনার 100% কমনের নিশ্চয়তা কীভাবে দিচ্ছি, আমরা এইভাবেই দিচ্ছি। আমাদের প্রত্যেকটা অ্যানালাইজ করে আপনাদেরকে পড়ানো হয়, কী বিষয় পড়তে হবে, কী বিষয় বাদ দিতে হবে, এগুলো বুঝে শুনে এসে আমরা এটার উপরে রিসার্চ করে তারপরে আসি, ঠিক আছে? সুতরাং এই কারণেই আমরা 100% আপনাদের সফলতার নিশ্চয়তা দিতে পারি। আমরা 100% সফলতার নিশ্চয়তা দিয়ে শুরু করছি আমাদের আজকে থেকে আমাদের বুস্টার প্যাকেজ। আপনারা যারা বুস্টার প্যাকেজে যুক্ত হবেন, এই ফোন নাম্বারে অথবা মেসেঞ্জারে নক দেবেন। আপনাদের যে সকল বন্ধু আছে যারা বুস্টার প্যাকেজ আপনি মনে করেন তাদের জন্য প্রয়োজন, তাদেরকে মেনশন দেবেন। অলরেডি আপনারা অনেক চেষ্টা করেছেন বা করছেন। আর আপনারা যারা এখনও শেয়ার দিতে ভুলে গেছেন বা শেয়ার দেন নাই, তারা শেয়ার দিয়ে ডান লিখবেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বা পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা। আর আগামীকালকে যারা আছেন হাইকোর্টের আশেপাশে, যারা থাকেন, আমি হাইকোর্টে থাকবো আগামীকাল, আপনারা চাইলে চলে আসতে পারেন। আমার জন্য দোয়া করবেন। বুস্টার প্যাকেজে যারা যুক্ত হবেন তারা খুব দ্রুত, সময় খুব কম, 1 বছর, একটা সময় যদি আপনি পিছিয়ে যান, একবার মিস করলে আপনি অনেক দিন পিছিয়ে। হ্যাঁ, শুক্রবার আমি ঢাকাতে থাকি, শুক্র শনিবার ঢাকাতে ক্লাস নেই। তাহলে ভালো থাকবেন। যারা অফলাইনে 7 ফেব্রুয়ারি আর অনলাইনে আজকে থেকে শুরু হলো আমাদের বুস্টার প্যাকেজ। আর আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট কোনো সেশনে আবার দেখা হবে এইভাবে, আপনাদের এই রকমের উজ্জীবিত কমেন্টগুলো থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আপনারা যারা আগামীকালকে দেখা করতে চান তারা আমার ফোন নাম্বারে ফোন দিন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।